গত ক্লাসে আমরা যা যা শিখেছি কোনো হুম। সমস্যা আছে? না স্যার, মোটামুটি ঠিক আছে। লাস্ট ক্লাসে আমরা ওই টেবিল তৈরি করা অবধি শিখেছিলাম আর কি। হ্যাঁ 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 আর আমরা এটা নিয়ে তো আমরা রিঅ্যাক্টের ক্লাস করব, কিন্তু তার আগে আমরা বেসিক এইচটিএমএল সিএসএস এইগুলো শিখে নিচ্ছি, যাতে ওইগুলো মানে অ্যাডভান্স লেভেল শিখতে আমাদের সমস্যা না হয়। কারণ এইগুলোর উপর ভিত্তি করেই তো কাজ হবে সমস্ত কিছু। তো হুম আমরা লাস্ট টেবিলটা দেখেছিলাম। উম, হুম আর টেবিলের যদি কোডটা ওপেন করি, স্যার। টেবিল, হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে স্যার। টেবিলের কোড ছিল এটা। এখানে দেখো, টেবিল ট্যাগ শুরু করেছি আর টেবিল ট্যাগ শেষ করেছি, তাই তো? হ্যাঁ। আর এই টেবিল ট্যাগের তিনটে অংশ থাকে। একটা হেড সেকশন, হ্যাঁ, হুম আর একটা বডি সেকশন, আর একটা ফুটার সেকশন। হুম আমরা এখানে তিনটে জিনিসই একসঙ্গে লিখেছি। আমরা হুম যদি বড় বড় টেবিল তৈরি করার প্রয়োজন হয়, তাহলে তিনটে সেকশনকে আমরা আলাদা আলাদা করে রাখি। হুম। হুম আচ্ছা, এই যেমন টিয়ার ট্যাগ শুরু আর এই টিয়ার ট্যাগ শেষ, এইটাকে আমি, এই টিয়ারটাকে আমি রাখতে পারি আমাদের টেবিল হেডার সেকশন নামে। হুম। স্যার, এই টিয়ারের পর টিএইচটা কি দিয়েছেন? টিএইচ হচ্ছে টেবিল হেড। ও আচ্ছা, টেবিল ইয়ে। হেড, হ্যাঁ হ্যাঁ তুমি হ্যাঁ। টিএইচ এর জায়গায় টিডিও লিখতে পারো। হুম। টেবিল ডেটা যেটা। হ্যাঁ, টেবিল ডাটা যেটা, কিন্তু হ্যাঁ। টিডি লিখলে কি হবে, কালারটা বোল্ড হবে না, মানে লেখার টেক্সট কালারটা বোল্ড হবে না। যেহেতু ও। হেডিং, তাহলে আমাদের একটু বোল্ড হওয়া দরকার, তাই আমরা টিএইচ লিখে থাকি। হুম আর টিএইচ দিয়ে এটা একটু বোল্ড টাইপের হয়ে যায়, আর কিছু নয়। হুম ঠিক আছে? হুম আচ্ছা, আমাদের ফাইলটাকে আমরা ওপেন করি। ইন্ডেক্স ফাইল, ওপেন উইথ গুগল ক্রোম, এই ফোল্ডারে কাজ করছিলাম। মাউস, এই যে ইনপুট ডিভাইস, এই যে বোল্ড আসছে না, তো হুম এটা হুম। কিসের কারণে হয়েছে? আমাদের ওই টিএইচ এর কারণে। এইচ লেখার জন্য। হ্যাঁ হ্যাঁ। আর এখানে আমরা বললাম তিনটে অংশে ভাগ করা যায়। এখানে আমাদের এটা টেবিল হেডার, আর এটা বডি। আমাদের এখানে ফুটার নেই, যদি কখনো ফুটারের প্রয়োজন হয় তখন ফুটার অংশ তৈরি করতে পারি। আচ্ছা, এই টেবিলটাকে যদি আমরা ইন্টারনেটে সার্চ করি, গুগলে TABLE টেবিল HTML বলে লিখি যদি, সেখানেও আমরা দেখতে পাবো। যে কাজগুলো করব একটু সার্চ করে করে দেখে নেব যে ওদের আরো কোনো প্রপার্টি আছে কিনা, বা নতুন এসেছে কিনা, কারণ হুম কন্টিনিউ তো চেঞ্জ হতে থাকছে। হ্যাঁ, হুম ঠিক হুম আছে, আমরা এটা দেখেছিলাম টেবিল ট্যাগ শুরু, টেবিল ট্যাগ শেষ, আর তার মধ্যে এক একটা রো, আর তার মধ্যে হেডিং। হুম এখানে কোনো একটা জায়গায় তুমি টেবিল হেড বলে কিছু একটা পাবে, টেবিল হেডার আছে এখানে। টেবিল হেডার, হুম টেবিল হেডার দেখো, টেবিল ট্যাগ, টেবিল শুরু করেছে, বাট টেবিল হেডার এখানে তো দেখাচ্ছে না। টেবিল, আচ্ছা আমরা গুগলে আবার লিখি TABLE টেবিল হেড, টেবিল বডি, আর টেবিল ফুটার। আচ্ছা, এই যে এসেছে, টি হেড লিখতে হয়, হ্যাঁ। টি হেড শেষ করতে হয়, আর টি বডি লিখতে হয়, টি বডি শেষ করতে হয়, শেষ আর করতে হবে, টি হ্যাঁ। ফুড লিখতে হয়, টি ফুড শেষ করতে হয়। হুম। হ্যাঁ। হ্যাঁ, এই কাজ, আর কিছু নয়। এটাকে কি, একটা টেবিলকে আমরা তিনটে অংশে ভাগ করে দিলাম, আর কিছু নয়। হুম। যদি আমরা আমাদের টেবিলটাকেই দেখি, তাহলে এটা কি, টেবিল হেড। টেবিল তাহলে হেড। হ্যাঁ, এর পূর্বে কি লিখবো, টি হেড, আর কিছু নয়, টি হেড হুম ট্যাগ। আর হুম। এখানে টি, টি হেড শেষ হ্যাঁ করো। টি হেড শেষ করে দেব। আর এটা কি, এটা আমাদের বডি, এটাকে টি বডির মধ্যে রাখলাম, টি বডি শেষ করলাম। আর যদি কখনো ফুটারের প্রয়োজন হয়, তাহলে টি ফুটার, টি ফুট, টি হুম। ফুট, আর টি টি ফুড। ফুট শেষ করব।
ঠিক আছে। এটা যদি সেভ করে আমি যদি ব্রাউজারে যাই, ব্রাউজার, আমরা ইনপুট অ্যান্ড আউটপুটে আসলাম, দেখো কোনো তফাৎ আছে? আগের মতনই। কিন্তু আগের মতোই কিছু হ্যাঁ, কিন্তু কেন আমরা ব্যবহার করব? দেখো আমরা এই যে এখন যে মানে ডিজাইন করছি নরমাল, এটা হচ্ছে স্ট্যাটিক। হুম যখন আমরা রিয়্যাক্ট শিখব বা ডাটাবেস নিয়ে কাজ করব, তখন এই ডাটাগুলো আমাদের স্ট্যাটিক থাকবে না, এইগুলো ডাটাবেস থেকে আসবে। হুম আচ্ছা হ্যাঁ, এবং লুপের মধ্যে রাখবো এইগুলো, লুপের মধ্যে। এই যে আমাদের ধরো এখন যদি তোমাকে বলি যে 100টা স্টুডেন্টের একটা চার্ট বানাও, টেবিল বানাও, তাহলে তুমি কি করবে? 101টা রো জেনারেট করবে, তাই তো? হ্যাঁ, রো জেনারেট করবে। তাহলে তোমার কোডটা কতটা জটিল হবে? এখানে আমাদের মাত্র 5-6টা রো জেনারেট হয়েছে, তাই কতটা জটিল আছে, তাই না? যদি 101টা হয় কতবার লিখতে হবে? আচ্ছা, মনে করলাম লিখবে না, তুমি কপি করবে, কিন্তু ডাটাগুলোও তো লিখতে হবে, এবং কোডটাও তোমার জটিল হতে হতে একদম নিচে নেমে যাবে। তো এইগুলো আমরা ডাইনামিক যখন করব, তখন এই ডাটাগুলো আমাদের ডাটাবেস থেকে আসবে, এবং আমাদের এতগুলো রো লেখারও দরকার নেই, একটা রো লেখা থাকবে, একটা রো লেখা থাকবে। সেই রোটাকে কি করব? লুপের মধ্যে চালিয়ে দেবো। ডাটাবেসে 100টা রেকর্ড আছে, তাহলে 100 বার লুপ চলবে, তাহলে আমার অটোমেটিক 100টা রো জেনারেট হয়ে যাবে, আর সেখানে 100 জনের ডাটাও দেখাবে। লিখবো, ওই ফার্স্ট এটা লিখবো, একটা ডেটাই একটাই লিখবো, তারপর একটা লুপের মধ্যে দেবো। ওইগুলো আমরা দেখবো রিঅ্যাক্টের ডাটাবেসের ক্লাসে, দেখবো যখন মঙ্গোডিবি শিখবো। কিন্তু এখন আমরা তো স্ট্যাটিক, তাই আমাদের 100টা করতে হলে 100টাই লিখতে হচ্ছে, ঠিক আছে। তখন কিন্তু আমাদের টি বডির প্রয়োজন হবে, কারণ আমাদের টেবিল হেডটা হচ্ছে স্ট্যাটিক থাকবে, আর টি বডির ডাটাটা লুপের মধ্যে চলতে থাকবে, ঠিক আছে। তো এই কারণগুলোই আমরা টেবিলকে 3টে অংশে ভাগ করে থাকি। আর ফুটারটা টি ফুট প্রয়োজন হয় না, যদি এমন কোনো ডাটার প্রয়োজন হয় সেক্ষেত্রে করা যায়, ঠিক আছে। আচ্ছা স্যার, লুপ যেটা বলছেন এটা ওই টি বডির মধ্যে লুপটা চলবে, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টি বডির মধ্যে, টি বডির মধ্যে চলবে, টিআর কে নিয়ে, একটা টিআর কে নিয়ে লুপের মধ্যে চালানো হবে, ঠিক আছে। স্যার ওই ডেটা যে কন্টেন্ট গুলো প্রত্যেকটা রোতে চেঞ্জ হবে, ওইটা কি ওইগুলো ডাটাবেস থেকে আসবে। আচ্ছা আচ্ছা, ডাটাবেসের একটা ভ্যারিয়েবল থাকবে, আমরা যখন জাভাস্ক্রিপ্ট করব তখন দেখব, ভ্যারিয়েবল থাকবে, সেখানে ডাটা সব স্টোর করা আছে, সেটাও লুপের মধ্যে চলতে থাকবে, পর 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 ডাটাগুলো আসতে থাকবে, ঠিক আছে। ওগুলো আমরা দেখব কয়েকটা দিন, 2 মাস পরে আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা, এটা ক্লিয়ার হয়ে গিয়েছে? হ্যাঁ, এখন আমি একটা ছোট্ট দেখে টেবিল বানাচ্ছি, যেখানে আমরা দেখব কল স্প্যান আর রো স্প্যান। এটাও আমাদের অনেক সময়ই প্রয়োজন হতে পারে। তো আমি জাস্ট টেবিল ট্যাগটাকে রেখে বাদবাকি সমস্ত ডাটাকে ডিলিট করে দিলাম। টি বডি, টি হেড, আচ্ছা টি টেবিল, টি বডিকে রাখলাম, এখানে টি বডি কেটে দিয়েছে, আমি টি বডিটা লিখে নিলাম, জাস্ট রাখলাম। আর এখানে আমাদের টি হেড আছে, টি হেডে একটা টেবিল হেড আছে, তারপরে এখানে থাকলো যে এই এইচটিএমএল এর মধ্যে হেড থাকলো, আর ওই ইনপুট আউটপুট টেবিলটা থাকলো। আচ্ছা, আমি সমস্ত কিছু কেটে দিই বোঝার সুবিধার জন্য। আমি সবটাই টেবিল ট্যাগটা, এই যে টেবিল ট্যাগ আছে, টেবিল ট্যাগটাই ডিলিট করে দিলাম। তাহলে আমাদের কি আছে এখন? শুধু অনলি বডি আছে, তাই না? বডি আছে। বডির মধ্যে আমি একটা টেবিল নেব, টেবিল, টিএবিএলই, টেবিল ট্যাগ, টেবিল ট্যাগ শেষ করলাম। এবার আমরা চাইলে টি হেড নিতে পারি, টি বডি নিতে পারি, টি ফুড নিতে পারি, তাই তো? তো আমাদের ছোট একটা সংক্ষিপ্ত উদাহরণ, তাই টেবিল হেড টেবিল কিছু নিচ্ছি না। আমি একটা টিআর লিখছি, টিআর এর মধ্যে রো হবে, রো। আচ্ছা, এখানে মনে করলাম 4টে রো হবে, তাই এটাকে কপি করে 4টে বার পেস্ট করে দিলাম। প্রথমটা রোয়ে কি হবে? টেবিল হেড, তাই তো? তাহলে টিএইচ নিলাম, টিএইচ শেষ করলাম। প্রথমেরটা আমি দিলাম ধরো
কাস্টমার নেম CUSTOMR কাস্টমার, আর নাম লিখলাম না, তুমি চাইলে লিখতে পারো। আর একটা হবে TH শেষ করলাম। এখানে এটাকে কপি করে নিই, বারবার লেখার দরকার নেই, এটা আমার প্রয়োজন হবে। তারপর এখানে মনে করলাম স্টক STOCK স্টক, আর একটা টেবিল হেড নেব, এখানে মনে করলাম ভ্যালু VALU ভ্যালু, বা প্রাইস PRIC প্রাইস। আমি সংক্ষিপ্ত 3টে কলম নিয়ে একটা টেবিল বানাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখানে এবারে এদের ডাটাগুলো হবে না, তাহলে TD ট্যাগ শেষ করলাম। এটা আমাদের কতবার সেল হবে, মানে কতগুলো সেল হবে, 3টে সেল হবে, তাই তো? হ্যাঁ, 3বার, তাহলে আমি পেস্ট করে দিলাম, 3বার পেস্ট করে দিলাম। দিয়ে এখানে কাস্টমারের জায়গায় কাস্টমারের নাম আমি একটা দিলাম, আর এই জায়গায় স্টক MOUS মাউস দিলাম, আর প্রাইস 200 টাকা দিলাম, জাস্ট বোঝার জন্য দিলাম। আর এরপরে আমি এটাকেই কপি করে নিই, কারণ বারবার লাগবে। আচ্ছা, এই টিয়ারটাকেই কপি করে নিচ্ছি, পুরোটা কপি করে এখানে বসিয়ে দিলাম, এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, নামগুলো একটু চেঞ্জ করে নিলাম, ML, তারপর UNIT, এখানে কিবোর্ড, আর এখানে র্যাম, দাম 400 আর 500 করলাম। এবার আমি টেবিলটা দেখবো, টেবিলটা দেখতে পাবো না কারণ বর্ডার নেই, তা বর্ডার অ্যাট্রিবিউটস দিয়ে দিলাম 1। যদি এখন টেবিলটা আমি দেখি, টেবিলটা কোথায় আছে আমাদের, আমরা টেবিল যখন তৈরি করব এই রকম টেবিল তৈরি করব, ঠিক আছে। এই রকম টেবিল তৈরি করব। এখানে দেখো ডিলিট বাটন আছে, ঠিক আছে। এখানে ক্লিক করলে তোমার এই যে পপ আপ আসছে, তো এই পপ আপ ইয়েস এ ক্লিক করলে ইয়েস হবে, ক্যান্সেলে ক্লিক করলে ক্যান্সেল হবে। এই রকম আমরা বানাবো যখন রিঅ্যাক্ট শিখবো, ঠিক আছে। এখানে এ করলে তুমি এডিট করতে পারবে, ঠিক আছে। তো এইগুলো আমরা পরে দেখবো। আমাদের যে টেবিলটা কোথায় আছে সেটা একটু ওপেন করে নিই। এইটা রিফ্রেশ করলাম, দেখো এই টেবিল। এখানে আমি একটু জুম করে নিলাম বোঝার জন্য। এখানে আমি নিচে একটা রো বানাবো, সেখানে লেখা থাকবে কি টোটাল, আর এই যে প্রাইসের ভ্যালুগুলো এখানে লেখা থাকবে, টোটালটা লেখা থাকবে। তাহলে আরেকটা আমি টিআর বানিয়ে নিই, টিআর বানিয়ে নিলাম। আচ্ছা, টিআর এর মধ্যে আমার এখানে একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এই যে টেবিলটা আছে এই জায়গায় এই দুটো কলম নিয়ে আমার একটা কলম হবে, যা মার্চ করব, সেলকে মার্চ করব করে আমি লেখা থাকবে কি টোটাল, আর এই জায়গায় কি লেখা থাকবে, এই যে 200 400 আর 400 টোটাল ভ্যালুটা লেখা থাকবে। স্যার, আপনি এইটা বলেন যে পুনিত রাম যেখানে লেখা আছে এইখানে দুটো সেলকে মার্চ করে হবে ওইটা। হ্যাঁ, ওটা যেটা আমরা করব সেটা কল স্প্যান দিয়ে করব, কারণ দুটো কলমকে স্প্যান করব। কেন করব স্যার? কারণ আমার দুটো সেল দরকার, দেখো এখানে আমি যদি তোমাকে দেখাই, তাহলে আমি এখানে তিনটে টিডি নেবো, তো তিনটে টিডি নেব, তিনটে টিডি। এই টিডিটাকে শেষ করলাম, কপি পেস্ট। এই জায়গায় আমার কি থাকবে, প্রাইসগুলো 400 600 600 আর 400 1000 করলাম। আর এখানে একটা জায়গায় কি থাকবে, টোটাল, ঠিক আছে। টোটাল কোথায় যাচ্ছে, টোটাল রিফ্রেশ করলাম, দেখো টোটাল আছে। আচ্ছা, এখন এই ঘরটা তো বেকার পড়ে রয়েছে, খালি, তাই না। আমার এই ঘরটা তো দরকার নেই। আমি চাইছি এই দুটো ঘর মানে সেল, এই দুটো সেলকে নিয়ে একটা সেল করব আমি চাইছি। ব্যাপারটা বোঝা গিয়েছে? তাহলে আমাকে কি কলমটাকে স্প্যান করতে হবে না, কলমটাকে স্প্যান করব, তাহলে আমার এখানে একটা টিডির প্রয়োজন, দুটো টিডির প্রয়োজন নয়। আমার এখানে একটা সেলের প্রয়োজন, দুটো সেলের প্রয়োজন নেই। আমরা এক্সেলে করি না, আমরা যে জায়গায় তিনটে টিডি লিখেছিলাম সেই জায়গায় যদি দুটো দিতাম হয়ে যেত স্যার। না, দুটো দিলে হবে না। দেখো আমি এখানে তোমার কথা অনুযায়ী এখানে
দুটো দিলাম, তাই তো? হ্যাঁ একটা কেটে দিলাম। এখন যদি আমি এখানে আসি তাহলে কি এফেক্টটা আসে দেখো, এই রকম এফেক্ট আসবে। আচ্ছা আচ্ছা। আমার এখানে দুটোই লাগবে, কিন্তু এই প্রথম টিডিটাকে আমি বলে দেব একটা স্পেস দিয়ে, মানে অ্যাট্রিবিউটস ব্যবহার করব, কল স্প্যান, কল স্প্যান, কল স্প্যান ডবল কোট, কতগুলো কলম নিয়ে হচ্ছে এটা? দুটো, 2 লিখে দিলাম, সেভ। এখন এখানে আসলাম, রিফ্রেশ করলাম, দেখো আসলো। দুটো কলম, তোমার 3টে থাকলে 3টে, তোমার 4টে থাকলে 4টে, বুঝতে পেরেছো? হ্যাঁ। এবারে আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে যে দেখো একটা নাম আছে SNDP বাগ, সন্দীপ বাগ, আর একটা নাম অমর লিখতে গিয়ে আমলা লিখে দিয়েছি, ঠিক আছে? এই দুটোকে চাইছি যে একটা কাস্টমার কিনেছে, তাহলে এই দুটো সেলকে আমরা একটা সেল করতে পারি। তাহলে এটা কি হবে? রো, তো তাহলে রো স্প্যান মানে দুটো রোকে একটা রো করব, তাই তো নাকি? দুটো রোকে এখানে দেখো, এই যে সন্দীপ বাগ আর এদিকে আমলা যেটা আছে, ঠিক আছে? তো এই দুটো কাস্টমারের যে টেবিল টিডি আছে, আমি মনে করলাম এই দুটো একজনই কিনেছে, তাহলে নিচে থেকে এই আমলা যে টিডি আছে এটাকে কেটে বাদ দিয়ে দেবো, কেটে বাদ দিলাম, সেভ করে এখন যদি রিফ্রেশ করি তাহলে একটু ওলট পালট হয়ে গেছে দেখতে পাবো, দেখো ওলট পালট হয়ে গিয়েছে, কারণ এই জায়গাটায় তো ফাঁকা আছে, ও টেনে চলে এসেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাকে কি এই যে সন্দীপ বাগ যে টিডিটা আছে, এই টিডিকে বলে দেবো তুমি দুটো টিডি নিয়ে হও, তোমার দুটো রো নিয়ে তুমি জেনারেট হও। তাহলে এই যে টিডি আছে, এই টিডিকে আমি বলবো রোস, আর ও ডব্লিউএস, রো স্প্যান, রো স্প্যান কি করব, দুটো রো তো 2 লিখবো, আর একটা রোকে কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি, এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, এখানে আসলাম, আসার পর রিফ্রেশ করলাম, এই দেখো এটা হলো রো স্প্যান, ঠিক আছে? তাহলে ওই দুটোই নিয়েছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি শিখলাম, একটা কল স্প্যান দিলাম, দুটো কলমকে স্প্যান করে একটা করলাম, আর একটা রো স্প্যান করলাম দুটো রোকে। আমি এখানে দুটো করে দেখালাম, তোমার ক্ষেত্রে 3টে হতে পারে, 4টে হতে পারে, 5টা হতে পারে, লজিক যেমন লাগাবে, আর যতগুলো লাগাবে ততগুলো টিডি রাখবে না কিন্তু। হ্যাঁ, এটা মনে রাখবে। যেমন আমরা এক্সেলে করি না, এই এক্সিএল, এক্সেল মার্চ সেল বলে একটা জায়গা আছে এক্সেলে, এই জায়গায় দেখো, মনে করো এতগুলো সেল নিয়ে একটা সেল করব, তাহলে সেলগুলোকে সিলেক্ট করে এই যে মার্জ আছে না, হ্যাঁ, এই জিনিসটা, এই জিনিসটা তুমি ধরো এই রো ওয়াইজ করবে, এটা কি রো ওয়াইজ, আমি এটা আগেরটা করলাম কলম, এটা রো, হ্যাঁ, এটা হয়ে গেল রো ওয়াইজ মার্চ। তো সেই জিনিসটাই আমরা করছি এখানে, ঠিক আছে? আচ্ছা, এইটাকে যদি তুমি ভালোভাবে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করার জন্য এক্সাম্পল কোথায় পাবে, আমি একটু ইন্টারনেটে পুনরায় চলে যাই, HTML টেবিল স্যাম্পল বলে যদি লিখি, আশা করছি এসে যাবে, ইমেজে আসলাম, এই দেখো আছে, এই মনে করো এ টেস্ট টেবিল উইথ মার্চ সেল, তাহলে এইটাকে তুমি একটু খাতায় ড্রয়িং করে নিতে পারো, বা নেটে ওপেন করে নিয়ে তুমি এই টেবিলটাকে তৈরি করতে পারো, তাই না? তো এখানে দেখো খুব সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে, এটাকে তৈরি করলেই তুমি বুঝতে পেরে যাবে, ঠিক আছে? কিছুই নয়, এখান থেকে এটা হচ্ছে রো স্প্যান, এটা রো, এটা রো স্প্যান করা হয়েছে, হ্যাঁ, দুটো টিডি ছিল, এখানে দেখো এই একটা কলম, মানে দুটো কলম, এখানে কটা কলম আছে, একটা কলম, সরি রো কটা আছে, একটা, দুটো, 3টে, 4টে রো আছে, হ্যাঁ, একটা করা হয়েছে, আর কলম কটা আছে, একটা, দুটো, 3টে, 4টে কলম আছে, আর উপরে এভারেজ কে দুটো কল স্প্যান করা হয়েছে, আর বাম দিকে আর ডান দিকে হচ্ছে রো স্প্যান করে দেওয়া হয়েছে, ঠিক আছে, 2 করে। এরকম তুমি এক্সাম্পল অনেক পেয়ে যাবে, এখানেও আছে, ঠিক আছে? এইগুলো আছে ছোট ছোট এক্সাম্পল, এগুলোকে প্র্যাকটিস করবে, যদি কোনো সমস্যা হয়
আমরা নেক্সট ক্লাসে তো দেখবো, ঠিক আছে? আর তাহলেও সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেবে, ঠিক আছে? ওকে ওকে, তাহলে আমরা কল স্প্যান আর রো স্প্যানটা দেখে নিলাম। এখন নেক্সট আমরা দেখো এখানে যে টেবিলটা বানিয়েছি, কোথায় গেল টেবিলটা আমাদের, এটা টেবিল। এই যে টোটাল যে ভ্যালুটা আছে এটা মাঝখানে হলে একটু ভালো লাগে না? তো সেক্ষেত্রে আমরা কি করব, এবারে আস্তে আস্তে আমরা একটু সিএসএস দেখার চেষ্টা করব, ঠিক আছে? আর সিএসএস দুই ভাবে ব্যবহার করা হয়, তো সেটা হচ্ছে ইনলাইন, এক্সটার্নাল, ঠিক আছে? এইগুলো ব্যবহার করা হয়, বাট এইগুলো আমরা দেখব পরে। আমরা একটু এইচটিএমএল এর প্রপার্টি আছে, মানে প্রপার্টি ঠিক নয়, অ্যাট্রিবিউটস আছে যার নাম স্টাইল, সেটা দিয়ে একটু লেখার চেষ্টা করব, ঠিক আছে? হ্যাঁ, তো আমরা এই যে টিডি, এই যে কল স্প্যান, হ্যাঁ, এটা তো অ্যাট্রিবিউটস। এই টিডির এই যে টোটাল লেখাটা কোথায় যাবে, আমাদের মাঝখানে যাবে, তাই না? হ্যাঁ, তাহলে এর পাশে একটা স্পেস দেব, এর পাশে একটা স্পেস দেব, যেমন আমরা অ্যাট্রিবিউটস লিখি সেই রকমই লিখবো, অ্যাট্রিবিউটস স্টাইল, STYL, স্টাইল ইকুয়াল টু ডবল কোট। কি লিখেছি? স্টাইল লিখেছি ইকুয়াল টু ডবল কোট। তুমি চাইলে সিঙ্গেল কোটও লিখতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু ডবল কোট দিয়ে প্র্যাকটিস করাটা ভালো। তো এখানে আমরা লিখবো কি, টেক্সটটাকে মাঝখানে করতে চাই। আমরা আমাদের ওয়ার্ডেও জানি টেক্সট অ্যালাইন লেফট, টেক্সট অ্যালাইন সেন্টার, রাইট, আর আরেকটা কি থাকে, জাস্টিফাই থাকে, ঠিক আছে? আমরা সেটাকেও ইউজ করতে পারি। টেক্সট অ্যালাইন, ALIGN, অ্যালাইন, অ্যালাইন সেন্টার, ঠিক আছে? এটা লিখবো, টেক্সট অ্যালাইন সেন্টার। এবার এখানে একটা বিষয়, এই যে টেক্সট একটা শব্দ, অ্যালাইন আর একটা শব্দ, তো এই দুটো শব্দ, যখন দুটো শব্দ দিয়ে কিছু তৈরি হবে তখন এর মাঝখানে কোনো ফাঁকা থাকবে না, একটা হাইপেন বসবে। তাহলে কি লিখলাম? টেক্সট হাইপেন অ্যালাইন, একটা হ্যাঁ কোলন দিয়ে সেন্টার। এবার সেভ করলাম, আমি ফাইলে আসলাম, রিফ্রেশ করলাম, দেখো মাঝখানে এসেছে। আমি যদি মনে করি যে ডান দিকে পাঠাবো, তাহলে কি করব? কিছুই নয়, এটা রাইট করে দেব, এটা রাইট করে দেব। রিফ্রেশ করলাম, দেখো টোটালটা রাইটে গিয়েছে। হ্যাঁ, আর ডিফল্ট তো লেফট। যখন কোনো শব্দ ডান দিকে থাকবে বা মাঝখানে থাকবে ডিফল্ট ভাবে, তখন যদি আমি লেফটে করতে চাই তখন আমি টেক্সট অ্যালাইন লেফট দেব, না হলে তো ডিফল্ট লেফট থেকেই শুরু হয়। আর এই লেখাটা তো লেফটেই ছিল, আমি তো ডান দিকে করলাম, আমি মাঝখানে করলাম, তাই না? আচ্ছা, আধুনিক দিনে এর সঙ্গে আরো দুটো তোমার ভ্যালু এসেছে, ঠিক আছে? সেটা হচ্ছে এন্ড, এন্ড আর স্টার্ট। হ্যাঁ, এই একই কাজ, এন্ড আর স্টার্ট। এখানে যদি তুমি এন্ড লিখে দাও, END, এন্ড, তাহলে একই কাজ করবে। কোথায় গেল? এন্ড যদি লিখি, দেখো কোনো এফেক্ট আসছে? একই কাজ। আর লেফটের কাজ যা, স্টার্টের তাই কাজ। এখানে আমি তোমাকে নোটস দিয়ে দেব, নোটস আমি দিয়ে দেব। এখানে নোটস লেখা আছে, কোথায় দেখলাম, টেক্সট সাইজ, ফ্যামিলি, স্টাইল, টেক্সট অ্যালাইন, কোথায় লেখা? অ্যালাইন, এই টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন কি লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই আমরা এখনো দেখিনি, দেখবো, আর স্টার্ট আর এন্ড, ঠিক আছে? লেফটের কাজ যা, স্টার্টের কাজ, রাইটের কাজ যা, এন্ডের কাজ, আর একই কাজ। আর সেন্টার তো মাঝখানে, ঠিক আছে? দুদিন পরে হয়তো মিডিল বলে কোনো কিছু চলে আসবে, ঠিক আছে? তখন সেন্টার আর কাজ হবে না। এখন এখানে স্টার্ট আর এন্ড এসেছে মানে কিছুদিন পরে হয়তো আমাদের ব্রাউজার এই লেফট রাইটটা সাপোর্ট নাও করতে পারে, ঠিক আছে? তখন ওইটা আস্তে আস্তে বাদ চলে যাবে, যেহেতু স্টার্ট আর এন্ড ওরা লঞ্চ করে দিয়েছে, ঠিক আছে? তো এখন কাজ হয় যেটা দেখলে তুমি, ঠিক আছে? তো এখানে আমরা জাস্টিফাই কিভাবে করব? দেখো, জাস্টিফাই করার জন্য আমাদের অনেক টেক্সট লাগবে। আমরা যদি এখানেই দেখি ওয়ার্ডে, আমি একটু র্যান্ড করে নিলাম, এই যে লেখাটা এই দিক থেকে শুরু হয়েছে আর এই দিকে দেখো সমান নেই,
অর্থাৎ বাম দিকে সমান আছে কিন্তু ডান দিকে সমান নেই, দুই দিক থেকে সমান করার জন্য কি করে থাকি আমরা, জাস্টিফাই করে থাকি। তো লেখাকে সিলেক্ট করলাম, করার পর এখানে কোথায় জাস্টিফাই আছে, এখানে আমাদের সম্ভবত এই জাস্টিফাই, এই জাস্টিফাই ক্লিক করলাম, তাহলে কি হলো, দুই দিক থেকে সমান হয়েছে। আচ্ছা, আমরাও পূর্বের ক্লাসে টেক্সট নিয়েছিলাম, প্যারাগ্রাফ বানাচ্ছিলাম, কিন্তু সেখানে দেখেছি কোনো মানে এই রকম আগের মতো ছিল। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা একটু দেখে নিই। টেবিলের নিচে আসলাম, আসার পর আমি একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগ শেষ করলাম, আর এর মধ্যে একটু এন্টার করে নিচে নামিয়ে দিয়ে এর মধ্যে টেক্সটটাকে রেখে দিলাম। সেভ, ব্রাউজারে এসে রিফ্রেশ করলাম, দেখো আমাদের এখানে কি বাম দিক থেকে সমান থাকলেও ডান দিক থেকে কিন্তু সমান নাই। তো সেক্ষেত্রে আমরা কি করব, এক্ষুনি আমরা শিখলাম না স্টাইল নামে একটা অ্যাট্রিবিউটস, তুমি সমস্ত HTML ট্যাগে ইউজ করতে পারো। স্টাইল ইকুয়াল টু ডবল কোট, এর মধ্যে টেক্সট হাইফেন অ্যালাইন, দেখো এখানে আমরা নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করছি, এখানে দেখো আমাদের সাজেশন করছি কিন্তু এটা সুবিধা। আর যখন আমরা 2-1 দিন পরে VS কোড ব্যবহার করব সেখানে তো আরো সুন্দর সাজেশন দেবে। আর এই যে আমরা স্টাইলটা এখানে লিখছি, আমরা ধীরে ধীরে স্টাইলটা অন্য পেজে লিখবো আর এখান থেকে কল করব, সেগুলো শিখবো। এখন আমরা ছোট আছি তাই ছোটদের মতো কাজ করা শিখছি, সবে তো 3টে ক্লাস হচ্ছে তাই না। আচ্ছা, টেক্সট অ্যালাইন কোলন দেব, কোলন, এবারে কি করব, জাস্টিফাই করব, জাস্টিফাই, দেখো লিখতে হলো না, সাজেশন চলে আসলো। সেভ, নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করেছো? ঠিক আছে, কাজ হচ্ছে। ওকে, এবারে আমরা যদি এখানে দেখি রিফ্রেশ করি, তাহলে এই দিকে যে আমাদের সমান ছিল সেটা চারিদিক থেকে মানে দুই দিক থেকে সমান হয়ে গেছে, তাই না। আচ্ছা, তাহলে এটা আমরা জাস্টিফাই ব্যবহার করা শিখলাম। তাহলে আমরা কি শিখলাম, এখান থেকে আমরা টেক্সটের কাজটা শিখে নিয়েছি, টেক্সট অ্যালাইনের কাজটা 8 নম্বরটা, তাই তো। আচ্ছা, এবার ধীরে ধীরে আমরা এখানে নোটস করেছি, এইগুলো একটু দেখি আস্তে আস্তে। দেখো ফন্ট ফ্যামিলি, ফন্ট যেটাকে আমরা ফেস বলে থাকি, ফন্ট ফেস স্টাইল চেঞ্জ করা, যেমন এইটা যদি আমি চেঞ্জ করি তাহলে এখান থেকে এখানে অনেক ধরনের ফন্ট আছে না, ফেস আমরা চেঞ্জ করতে পারছি। তো এই রকম আমরা আমাদের ওয়েব পেজেও ফন্ট চেঞ্জ করে থাকি, ঠিক আছে। তো তার জন্য কি লিখতে হয়, ফন্ট ফ্যামিলি। হ্যাঁ, কার মধ্যে লিখবো, ওই যে স্টাইল অ্যাট্রিবিউটস রয়েছে ওর মধ্যেই সব লিখবো। চলো লেখা দেখে নিই, এখানে আসলাম কোডে, এই যে স্টাইলের মধ্যে টেক্সট অ্যালাইন জাস্টিফাই লিখেছি, এরপরে আমি লিখবো ফন্ট ফ্যামিলি। এবার এটা তো আলাদা তাই না, এটা তো আলাদা, তো এটাকে একটু বন্ধ করার দরকার হয় না, সেপারেট করার। তো সেপারেট করব কিভাবে, সেমিকোলন দিয়ে, কমা নয়, সেমিকোলন লাগবে। আর এই যে সম্পূর্ণটা দুটো অংশে বিভক্ত, একটা প্রপার্টি অর্থাৎ টেক্সট অ্যালাইনটা হচ্ছে প্রপার্টি, আর জাস্টিফাইটা কি ভ্যালু। টেক্সট অ্যালাইন কিন্তু ফিক্সড, ভ্যালু পরিবর্তন হচ্ছে, কখনো সেন্টার লাগলে সেন্টার, তোমার জাস্টিফাই লাগলে জাস্টিফাই, এন্ড, স্টার্ট, লেফট, তাই না, ভ্যালু পরিবর্তনশীল। টেক্সট অ্যালাইনটা হচ্ছে প্রপার্টি, আর জাস্টিফাইটা হচ্ছে ভ্যালু, জাস্টিফাইটা ভ্যালু, ঠিক আছে। এটা আমরা সিএসএস এর ক্লাসে আরো ভালোভাবে জানবো, তবু আমি একটু ধারণা দেওয়ার জন্য বলে দিলাম যাতে পূর্বে ধারণাটা একটু থাকে। আচ্ছা, এখানে আমরা কি লিখবো, ফন্ট ফ্যামিলি। স্টাইলটা হলো একটা অ্যাট্রিবিউটস। আচ্ছা, কার অ্যাট্রিবিউটস, HTML এর। যেমন আমরা বর্ডার লিখেছি না, তো যেমন আমরা কলস্প্যান লিখেছি না, রোস্প্যান লিখেছি, আরো অনেক কিছু লিখেছিলাম, মনে আছে তো। তো সেই রকম স্টাইলটাও একটা HTML এর অ্যাট্রিবিউটস। হ্যাঁ, আচ্ছা, আর এটা কি লিখছি, এটা আমরা CSS লিখছি, হ্যাঁ, ইনলাইন CSS, ইনলাইন। যাই হোক, এখানে আমরা ফন্ট ফ্যামিলি এগুলো আস্তে ধীরে আমরা আরো ভালোভাবে বুঝবো। ফন্ট ফ্যামিলি বললাম না, তো আমাদের সাজেশন দিয়ে দিয়েছে। আর ফন্ট ফ্যামিলি দুটো শব্দ, তার মাঝখানে কি আসছে, একটা হাইফেন আসছে, ফন্ট ফ্যামিলি, এরপর কোলন। তাহলে ফন্ট ফ্যামিলিটি কি,
প্রপার্টি, এবার এর ভ্যালু দেব। হ্যাঁ, ভ্যালু কোথায় পাবো? এখন আমরা ছোট আছি, তো সেই জন্য ভ্যালু আমরা কোথায় পাবো? আমরা এখান থেকে কোনো টেক্সট থেকে ভ্যালু নিয়ে নেব। এই দেখো এখানে এই জায়গা থেকে কত ধরনের ভ্যালু আছে, কোনটা দরকার তোমার সেটা নাও। আমি মনে করলাম এটা দরকার, তো এটাকে আমি এখান থেকে একটু কপি করে নিই। কপি করলাম, করে এই জায়গায় এসে ভ্যালুর জায়গায় পেস্ট করে দিলাম। এখন সেভ করলাম। সেভ করার পর যদি ব্রাউজার ওপেন করি আর রিফ্রেশ করি, দেখো আমার ফেস চেঞ্জ হয়েছে, ফন্টের ফ্যামিলি চেঞ্জ, পুরো পরিবর্তন করে দিয়েছি। আবারও যদি তোমার পরিবর্তন করার দরকার হয়, এখান থেকে তুমি পছন্দ করবে কোনটা নেব। আমি এটা নিলাম। তো এখান থেকে এই যে লেখাটা আছে এটাকে কপি করব, ভালোভাবে কপি করবে। কপি করে এখানে এসে পেস্ট করবে। পেস্ট, সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, দেখো চেঞ্জ হয়েছে। তাহলে এইভাবে তোমার ফ্যামিলি যেটা মানে দরকার ফন্টের, সেটা চেঞ্জ করে নিতে পারো। ঠিক আছে, দেখো একটা মানে সুন্দর করার জন্য হেডিং এ কিছুটা দিলাম, পুরো প্যারাগ্রাফে দিলাম। আমি এখানে জাস্ট সিম্পল হিসেবে পুরো প্যারাগ্রাফটাই দিলাম বোঝানোর জন্য। তুমি মনে করো এখানে একটা হেডিং করবে, তাহলে জানো H2 থেকে এই H1 থেকে একদম H6 পর্যন্ত আমরা যে কোনো ট্যাগকে ব্যবহার করতে পারি। আচ্ছা, H2 লিখেছি আর এখানে H6 শেষ করেছি, এরকম তো হয় না, যেটা নেব সেটাই শেষ হয়। হ্যাঁ, এখানে আমি লিখলাম ওই পূর্বের মতন একটা হোয়াট ইজ কম্পিউটার লিখে দিলাম, সেভ করলাম। আমি এখন যদি রিফ্রেশ করি তাহলে পূর্বে দেখতে পাবো, কিন্তু ফন্ট ফ্যামিলি চেঞ্জ নেই, কারণ আমরা পি ট্যাগে ফ্যামিলি চেঞ্জ করেছি, এটাকে তো চেঞ্জ করিনি। আচ্ছা, এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমাকে এই H2 ট্যাগের মধ্যে এসে কি লিখতে হবে? প্রথমে ওই পি স্টাইল না, হ্যাঁ স্টাইল লিখতে হবে। স্টাইল ইকুয়াল টু ডবল কোট ফন্ট ফ্যামিলি কোলন। এবার ফ্যামিলিটাকে একটু খুঁজে নিয়ে আসবো, কোথায় রয়েছে ফ্যামিলি, আমাদের ওয়ার্ডে ফ্যামিলি, এখান থেকে যেটা আমি দিতে চাই আমি এটা দিলাম। এটাকে একটু সিলেক্ট করে নিয়ে একটু কপি করে নিলাম আর এখানে এসে পেস্ট করে দিলাম। সেভ, ব্রাউজার ওপেন, রিফ্রেশ, দেখো চেঞ্জ। তাহলে এইভাবে আমার অনেকটা জুম করা আছে, আমি একটু জুম আউট করলাম, 175 করে রাখলাম। তাহলে এইভাবে আমরা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারি যে কোনো ট্যাগের। ঠিক আছে, আচ্ছা এখন আমরা ছোট আছি বলে এখান থেকে মানে বেসিক ফন্টগুলো নিয়ে কাজ করছি। এখানেও কিন্তু অসংখ্য ফন্ট আছে। এছাড়াও আজকের দিনে যদি মার্কেটে দেখি, আমার ধারণা অনুযায়ী 500-র উপরেও ফন্ট আছে। ঠিক আছে, হ্যাঁ 500-র উপরেও ফন্ট আছে, যে ফন্টগুলো ওয়ার্ডে নেই, আমাদের কাজ করতে হলে বাইরে থেকে ইনস্টল করতে হয়। ঠিক আছে, যেমন ধরো কোনো বিয়ে বাড়ির কার্ড ছাপাবে, সেক্ষেত্রে দেখবে আলাদা আলাদা ফন্ট থাকে, যারা ওই সব নিয়ে কাজ করে তাদের কাছে ওইসব ফন্ট থাকে। হ্যাঁ, তো আমাদেরও অনেক ধরনের ডিজাইন করার জন্য অনেক ফন্টের প্রয়োজন আছে, যেটা আমরা গুগলের কাছ থেকে নেব। গুগলের একটা ভালো প্ল্যাটফর্ম আছে ফন্টের, যেমন গুগল ফন্ট বলে যদি আমি লিখি, গুগল ফন্টস, এইদিকে দেখো গুগল ফন্টস, এখানেও প্রচুর ফন্ট আছে, মানে যত ধরনের ফন্ট থাকা দরকার তত ফন্ট আছে। ঠিক আছে, এটাকে যদি তুমি এরকম নামাতে থাকো না, শেষ হবে না। আমি 500 বলেও মনে হয় কম বলেছি, তো অনেক ফন্ট আছে। তো এই ফন্টগুলো আমরা আমাদের ওয়েব পেজে ব্যবহার করব, ওয়েব পেজকে সুন্দর দেখানোর জন্য। ঠিক আছে, তো নর্মাল এরিয়াল থাকে না, হ্যাঁ এরকম একটা কিছু থাকে। তো এরকম অসংখ্য ফন্টস আর এই ফন্টের নাম আছে, এইগুলো নেওয়া শিখবো আমরা 1-2 মাস পর থেকে শিখবো। তো এটা আমরা এখন ছোট আছি বলে আমরা ওখান থেকে দেখলাম। আচ্ছা, এটাকে আমি কেটে দিলাম। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা দেখবো, তাহলে ফন্ট ফ্যামিলি কমপ্লিট হয়ে গিয়েছে।
আমরা ফন্ট সাইজ দেখব। ফন্টের সাইজ একটা 14 পিক্সেল সামথিং কিছু একটা আছে আমরা যদি দেখে থাকি, তো সেটাকে আমরা ছোট করতে পারি, বড় করতে পারি। এখানে তার প্রপার্টি আছে, এই যে এক্স এক্স স্মল, এক্স 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 স্মল, স্মল মিডিয়াম লার্জ, এক্স লার্জ, স্মল আর লার্জার লেন্থ, এইগুলো নতুন এসেছে, ঠিক আছে। তো পূর্বে আমাদের এই পিক্সেল হিসেবে লিখে দিতাম, পিক্সেল হিসেবে। তো এইগুলো আমরা একটু দেখব, বা ইএম হিসেবেও লেখা যায়, বা র্যাম আছে, র্যাম হিসেবেও লেখা যায়। 1 র্যাম কি এখানে, আর ইএম র্যাম হিসেবেও লেখা যায়। তো এইগুলো আমরা একটু দেখি। এই দেখো, মনে করো এই যে আমাদের এই যে হেডিংটা, হেডিংটা অনেকটা বড় আছে, আমি চাইছি ছোট করতে। তো আমি কি করব, এর জন্য এক্ষুনি দেখলাম কি ফন্ট সাইজ লিখবো, এটা কি প্রপার্টি। আর ভ্যালু কোনগুলো, এই দেখো ভ্যালু বলে লেখা আছে, ভ্যালু হচ্ছে এইগুলো হচ্ছে ভ্যালু। তো আমি এখানে এরপরেই যেহেতু H2 এর মধ্যে ফন্ট ফ্যামিলি লিখেছি, এরপরে আমি একটা কি সেমিকোলন দেব, সেমিকোলন দিলাম, দিয়ে আমি লিখবো ফন্ট সাইজ প্রপার্টি লিখে নিলাম। এবার ভ্যালু লিখবো। ভ্যালু আমরা কি লিখতে পারি, যেমন এক্স এক্স হাইফেন SMALL স্মল লিখলাম, এক্স এক্স হাইফেন স্মল। এখন যদি এখানে আসি, রিফ্রেশ করি, দেখো লেখা ছোট হয়েছে। এক্স এক্স স্মল হলো ওদের নির্দিষ্ট একটা ভ্যালু, মানে আমরা যেমন H1 থেকে H6 নিই না, এই রকম ওরাও দিয়েছে। এক্স এক্স স্মল কোথায় গেল, এক্স এক্স স্মল মানে এক্সট্রা স্মল, ঠিক আছে, এক্সট্রা স্মল। আর এক্স স্মল মানে এক্সট্রা স্মল, মানে স্মল, মিডিয়াম মানে একটু বড়, লার্জ মানে একটু বড়, এক্স লার্জ মানে এক্সট্রা লার্জ, এক্স এক্স লার্জ মানে এক্সট্রা লার্জ, আর স্মল আর লার্জার এইগুলো লিখে রেখেছে ওরা। এবার দেখো, হ্যাঁ, এটার কাজ কি, এটা ব্রাউজার জানে বা কতটা পরিমাণ দেখাতে হবে। হ্যাঁ, যদি আমি এক্স স্মল নিই, আশা করছি এর থেকে একটু বড় হবে, একটা এক্স কেটে দিলাম। এখন সেভ করলাম। এখানে আমরা দেখছি যে এক্স এক্স স্মল নিতে লেখাটা এতটা ছোট হয়ে গেছে, যেহেতু কিন্তু এখানে আমাদের H1 ট্যাগ নিয়েছি, বড় হওয়ার কথা, কিন্তু তাকে ফোর্স করে ছোট করছি না। রিফ্রেশ করলাম, দেখো একটু বড় হয়েছে, আচ্ছা আমি যদি স্মল করি, এক্স এক্স কেটে দিই, আর একটু বড় হবে, দেখো আর একটু বড় হলো। তাহলে তোমার যেমন প্রয়োজন হবে তুমি কিন্তু সেই রকম নিতে পারো, ঠিক আছে। এখানে অনেক ভ্যালু আছে, কোথায় গেল, এই জায়গায় দেখো, মিডিয়াম নেবে, লার্জ নেবে, এক্সট্রা লার্জ, এগুলো প্র্যাকটিস করতে করতে তোমার একটা আয়ত্তে এসে যাবে যে আমার কতটা নিতে পারি, বা কতটা নিলে কোন ধরনের টেক্সট আসতে পারে, সাইজটা, ঠিক আছে। আচ্ছা, তুমি মনে করো এইগুলো এতটা আমার মাথায় থাকছে না, ঠিক আছে, মাথায় থাকার কথা এক্স এক্স স্মল, স্মল মিডিয়াম লার্জ, এক্স লার্জ, কিন্তু মনে করো এইগুলো আমি দেবো না, বুঝতে পারছি না কতটা পিক্সেল হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। তো তুমি এখানে পিক্সেল দাও, পিক্সেল দিতে পারি। পিক্সেল মানে বোঝো তো, হ্যাঁ, আমি মনে করলাম আমার হোয়াট ইজ কম্পিউটার, দেখো এখন আমি কেটে দিলাম ফন্ট সাইজটা, কেটে দিলাম, সেভ। ডিফল্ট থাকবে কি H1 ট্যাগ, তাই না। আমি এখানে ফন্ট সাইজ সাইজ 16 পিক্সেল করলাম, 16 পিক্সেল। হ্যাঁ, H2 নেওয়া হয়েছে, H1 নয়, H2 নেওয়া হয়েছে। আরো বড় হবে, আরো বড় দেখাবে না। এখানে আমি রিফ্রেশ করলাম, তাহলে দেখো আমার ফন্ট কি 16 পিক্সেল হয়েছে। আমি আরো কমাতে পারি, মনে করলাম না 10 পিক্সেল লাগবে আমার টেক্সট লেখাটা, দেখো 10 পিক্সেল। আমি মনে করলাম আরো ছোট লাগবে, 5 পিক্সেল করব, 5 পিক্সেল, রিফ্রেশ, দেখো। তাহলে এইভাবে আমরা পিক্সেল দিয়েও তো কম করতে পারি, আমি বেশি করতে পারি, কম করতে পারি সাইজকে, না টেক্সটের। 50 করলাম,
রিফ্রেশ, দেখো। তো এইভাবেও আমরা কাজটা করতে পারি, ফন্টকে ছোট বড় করতে পারি। মনে করলাম এই যে পি ট্যাগ আছে, এই পি ট্যাগের সাইজটা একটু হালকা ছোট করব, সেমিকোলন দিলাম, ফন্ট SIZ সাইজ, এখানে আমি দিলাম 14 পিক্সেল, 14 পিক্সেল দিলাম, সেভ, রিফ্রেশ করলাম, দেখো লেখা ছোট হয়েছে। সাধারণ যেটা ছিল নর্মাল থেকে একটু ছোট হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা ফন্ট সাইজটাও দেখলাম। এছাড়া পার্সেন্টেজ আমরা ইউজ করতে পারি, র্যাম ইউজ করতে পারি, বা 1EM ও ইউজ করতে পারি। এইগুলো আমরা পরে দেখব, আমরা যখন রেসপন্সিভ ওয়েবসাইট বানাবো তখন আমরা ওই পিক্সেলের জায়গায় র্যাম লিখতে পারি, ঠিক আছে। 16 পিক্সেল সমান 1 র্যাম হয়। হ্যাঁ, সেটা আমরা দেখব এখন হয়, তাই আমি নোটসের মধ্যে দিয়ে দিলাম যাতে তোমার মাথার মধ্যে একটু হলেও থাকে, ঠিক আছে। বা তুমি নিজেও দেখতে পারো, ধরো মনে করো র্যামে দেবে, তো র্যামে দেওয়ার জন্য কি করবে, র্যাম মানে কত তো তুমি জানো না, তাহলে এখানে গুগলে চলে আসবে র্যাম মানে কত দেবো। আমি তো বুঝতে পারছি না, পিক্সেল জানি, সবাই পিক্সেল ব্যবহার করে, কথাতেও পিক্সেল বলে, তাই না। তো এটা আমরা জানি, কিন্তু র্যাম তো আমরা শুনিনি কখনো। তাহলে আমি পিক্সেল 2 র্যাম লিখলাম। এখানে অনেক ওয়েবসাইট পাবে, তুমি যে কোনো ওয়েবসাইটে ঢুকবে, দেখো 10 পিক্সেল মানে 0.625 র্যাম। হ্যাঁ, আমি 16 দিলাম, 16 মানে কত, 1 র্যাম। তাহলে আমি 16 লিখতে পারি, বা যদি 16 পিক্সেলের দরকার হয় তাহলে 1 র্যামও লিখতে পারি, তাই না। এই হচ্ছে ব্যাপার। আমি এখানে যদি 16 জায়গায় এটাকে একটু বড় করছি, 1 পিক্সেল করব না, এটাকে 1 REM করব। হ্যাঁ, এখানে আসলাম, রিফ্রেশ করলাম, দেখো বড় হয়েছে। তার মানে কি, এটা এখন কত আছে, 16 পিক্সেল আছে, 1 র্যাম মানে 16 পিক্সেল, ঠিক আছে। এটা হচ্ছে রেসপন্সিভের ক্ষেত্রে প্রয়োজন হয়। হ্যাঁ, 32 যদি দাও তাহলে তোমার পিক্সেল 32 হচ্ছে, 2 র্যাম হচ্ছে, তাই না। আচ্ছা, নেক্সট আমরা দেখব ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল ওই যে ইটালিক হয় না, আমরা আই ট্যাগ করেছিলাম, মনে আছে, সেটাকে করতে পারি, ঠিক আছে। বা এখানে অবলিক বলে একটা জিনিস আছে, সেটাকেও ইউজ করতে পারি, একটু ইটালিকের মতনই হবে, একটু দেখে নিই আমরা। আচ্ছা, এখানে এটা দেখার জন্য আমাদের ফন্ট ফ্যামিলিটাকে একটু চেঞ্জ করতে হবে। আমরা নর্মাল ফন্ট রাখলাম, এখানে ফন্ট ফ্যামিলিটা কেটে দিলাম, তা না হলে আমরা বুঝতে পারবো না। আর সাইজটা 50 পিক্সেলই থাকুক, রিফ্রেশ করলাম, রিফ্রেশ কেন চেঞ্জ হলো না কেন, ও আচ্ছা, আমরা যেটা চেঞ্জ করেছি সেটা হচ্ছে হেডিংকে চেঞ্জ করেছি, হেডিং এর, তাই না। কন্ট্রোল জেড করে আমি হেডিং এ যা আছে তাই রাখলাম। আমরা যেটা করব, পি ট্যাগের যে ফন্ট ফ্যামিলি আছে, এই ফন্ট ফ্যামিলিটাকে একটু তুলে দিলাম, সেভ, রিফ্রেশ করলাম। এখানে আমরা একটু ইটালিক করব। ইটালিক করার জন্য আমরা যেটা শিখেছি, HTML ট্যাগ দিতাম না, আই ট্যাগ, এখানে যতটা প্রয়োজন সেখানে আই ট্যাগ শুরু করতাম, আর যতটা প্রয়োজন ততটা আই ট্যাগ শেষ করতাম। তো এখানে আমরা একটু CSS প্রপার্টি দেখছি, যার নাম হচ্ছে কি আমাদের ফন্ট স্টাইল, আর তার ভ্যালু কি, ইটালিক আছে আর অবলিক আছে। এখানে আমরা ফন্ট STYLE স্টাইল কোলন, এখানে আমি ITALIC ইটালিক দিলাম। এখন সেভ করলাম, দেখো এখানে নর্মাল কি এটা আছে, আমি রিফ্রেশ করলে একটু ইটালিক হয়ে যাবে, দেখো ইটালিক হয়েছে, একটু বেঁকে গিয়েছে। আর আমার আগে আরেকটা যে ভ্যালু আছে সেটাকে আমি দিলাম, সেভ। এখানে এখন এটা এইরকম আছে, এটাকে রিফ্রেশ করলাম, দেখো কোনো চেঞ্জ হচ্ছে, মানে দুটোই একই, তুমি যেটা খুশি দিতে পারো। আর এই কাজটা আমরা ইটালিক আই ট্যাগের দ্বারাও করতে পারি। আর যদি মনে হয় কোনো ফন্টে পূর্বে থেকে ইটালিক দেয়া আছে,
তো সেক্ষেত্রে না মানে আমরা চাই না স্টাইলটা, তাই ফোর্সফুলি কি করব, ফন্ট স্টাইল আর এখানে নান লিখে দেব। পূর্বে থেকে দেয়া আছে কিন্তু আমি চাই না, নান নয় নর্মাল, ঠিক আছে, নর্মাল লিখে দেব, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এরপর ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট মানে হচ্ছে ওই যে বোল্ড, আমরা কোনো লেখাকে এইচটিএমএল ট্যাগ দিয়ে বোল্ড করতাম না, সেক্ষেত্রে বোল্ড না করে আমরা চাইলে স্টাইল দিয়ে করতে পারি। কেন করতে পারি, দেখো বোল্ডের ক্ষেত্রে শুধু বি ট্যাগ লিখতাম না, বি ট্যাগ বা আরেকটা ছিল কি ট্যাগ ছিল, স্ট্রং। স্ট্রং সেক্ষেত্রে ওই এক ধরনেরই হতো, তাই না, এক ধরনের হতো, মানে বোল্ড আর স্ট্রং দিয়ে একই কাজ আর কি। হ্যাঁ, একই কাজ। যেমন দেখো আমি এখানে আরেকটি পি ট্যাগ নিলাম বোঝার জন্য, শুধু আরেকটি পি ট্যাগ নিলাম। আচ্ছা, আপনার বাইরে একটু এরিয়া যেটা অবশ্যই একদিন আসবে, ঠিক আছে, একদিন এসে দেখা করবে। সেখান থেকে বেশি দূর নয়, আমার কাছ থেকে অনেক অনেক দূর দূর থেকে সবাই আসে। ধর্মতলা চলে গেলে আর কোনো, হ্যাঁ, ধর্মতলা থেকে তোমার 1 ঘন্টা রাস্তা আমাদের সেন্টার। আচ্ছা আচ্ছা, সেটা আপনি করেন নাকি আরো? না, আমি ক্লাস করাই। হ্যাঁ, তাহলে ফন্ট স্টাইল আমরা চেঞ্জ করতে পারছি। আর এখানে আমি কিছুটা টেক্সট নেব, এই জায়গা থেকে একটা লাইনকে আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমি এটাকে একটু রিফ্রেশ করি, দেখো নিচে এসেছে। এটাকে আমি বোল্ড করতে চাই। আমরা এতদিনে কি শিখেছি দুটো ক্লাসে, যে বি ট্যাগ শিখেছি, বি ট্যাগ স্ট্রং ট্যাগ শিখেছি, তাই না, একই কাজ। দেখো এই ঠিক আছে, বোল্ড হচ্ছে, কিন্তু এখানে যে স্টাইল, যে সিএসএস যে স্টাইল দিচ্ছে না, এই হ্যাঁ স্টাইল দিচ্ছে যার নাম ফন্ট ওয়েট রেখেছে, এখানে আমরা বোল্ড, বোল্ডার, লাইটার 100, 200, 300, 400, 500 থেকে 900 পর্যন্ত আমরা ভ্যালু দিয়ে আমরা পরিমাণ ছোট বড় করতে পারি, ঠিক আছে। হ্যাঁ, মানে সেই জায়গায় বোল্ড বা ইটালিক না দিয়ে, এই স্ট্রং বা ইটালিক না দিয়ে ওই ফ্রন্ট ওয়েট এইটা হ্যাঁ দিয়ে আমরা ভ্যালু দিয়ে দেব। আচ্ছা, ওটা দিয়ে হ্যাঁ, দেখো এখানে আমি বি ট্যাগ কেটে দিলাম, বি ট্যাগ কেটে দিলাম, ঠিক আছে। এখানে স্টাইল লিখে দিলাম, কি দেব, ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট। এবার আমি 900 দিলাম, সেভ, রিফ্রেশ করলাম, দেখো 900 মানে কি অনেকটা, মানে হাইস্ট যে বি ট্যাগের কাজ, যেটা বি ট্যাগ বা স্ট্রং ট্যাগে যেমন হয় তেমন। এবার আমি 700 করলাম, 700, সেভ, রিফ্রেশ, দেখো ছোট হচ্ছে, মানে কম হচ্ছে কি, ঠিক আছে। তো দেখো একটা ওয়েব পেজে তো সর্বদা এরকম মোটা কালি লাগবে না, না, যেখানে যেমন প্রয়োজন আমাকে সেরকম দিতে হবে। তো কোথায় গেল আমাদের 700, এবার আমি 500 নিলাম, 500 নিলাম, এখানে 500, 500 নিলাম, 500, দেখো আরো লাইট হতে থাকবে, আর একটু লাইট হবে, দেখো লাইট হচ্ছে, দেখো গাঢ় আছে বাট একটু লাইট হচ্ছে। এইভাবে আমি ধরো 100 নিলাম, আর অনেক লাইট, একদম লাইট হয়ে যাবে, বোঝা যাবে না, ঠিক আছে। স্যার এটা 700 এর উপরেও করা যাবে, মানে 1000 দিয়ে দিলাম যদি? না 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 না, এখানে 900 পর্যন্ত হাইয়েস্ট, ঠিক আছে। হ্যাঁ, এবার তুমি বোল্ড লিখে দিতে পারো, বোল্ড লিখে দিলেও ওই তোমার বোল্ড লিখে দিলে সম্ভবত ওই 800 হবে, বোল্ডার লিখে দিলে 900 হবে, ঠিক আছে। আর যদি মনে করো এমন কোনো টেক্সট আছে যেটাই পূর্বে থেকে বোল্ড করা আছে, মানে ফন্টের ওয়েট দেয়া আছে, সেক্ষেত্রে তুমি চাও না, তাহলে নর্মাল করে দেবে। তো এখানে যে ভ্যালু আছে, এই ভ্যালুর বাইরে তুমি কিছু লিখতে পারো না, ব্রাউজার বোঝে না, এটা ব্রাউজার বোঝে, ওদের প্রোগ্রামিং করা আছে, ঠিক আছে।
ম্যাক্সিমাম 900 দেয়া যায়। হ্যাঁ, আচ্ছা এরপরে ফন্ট ভ্যারিয়েন্ট নিতে পারো, এইগুলো তেমন একটা প্রয়োজন হয় না, তবে ওই স্মল ক্যাপসের জন্য আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। এটার জায়গায় আমরা আরেকটা সুন্দর জিনিস ব্যবহার করব, দেখবো, আর এটা আমরা পরে দেখছি। ফন্ট, ফন্ট কি আছে, ফন্ট ক্যাপস, ফন্টে কিছু নেই, শর্ট হ্যান্ড, ফন্ট সাইজ, লাইন হাইট এগুলো রয়েছে, আমরা নিচে দেখছি। এরপরে কালার দেখব, কালার, কালারের জন্য আমরা কোনটাকে কালার করতে চাই, কোন ট্যাগের লেখাকে, সেই ট্যাগে স্টাইল লিখব। লেখার পর যদি আগে পূর্বে থেকে কোনো স্টাইল লেখা থাকে, তারপরে কোলন সেমিকোলন দেব, দিয়ে COLO আর কালার বলে লিখব। এর কালারটা কি, প্রপার্টি, কোলন দিয়ে এবার কি লিখবো, এর ভ্যালু লিখবো, ভ্যালু কি রেড লিখলাম, সেমিকোলন দিলাম, প্রপার্টি বন্ধ করে দিলাম। আর এখানে এসে আমি রিফ্রেশ করলাম, দেখো রেড হয়েছে। তাহলে এটা কি শিখলাম আমরা কি শিখলাম, যেখানে কালারের নাম দিয়ে দিতে পারি, তাই না, গ্রিন সেভ, হ্যাঁ দিতে পারি। কিন্তু পৃথিবীতে হাজারো কালার আছে, যে কালারের নাম আমরা সাধারণত জানি না, জানি কি, আমরা জানি কত 12টা কালার, 12, 15টা, আমরা ম্যাক্সিমাম 20, 21, 22 এর বেশি জানি না। আমি জানি হয়তো 10টা থেকে 12টা, ঠিক আছে, কারণ প্রয়োজন হয় না আমাদের। আমরা কালার তৈরি করব বা কালার কোড ব্যবহার করি আমরা, ঠিক আছে, কালারের নাম মনে রাখা সম্ভব নয়, তো আমরা কি করি, কালার কোড তৈরি করি, বা কালার আমরা ইন্টারনেট থেকে সার্চ করেও নিয়ে আসি, ঠিক আছে। দেখো এখানে, আচ্ছা প্রথমে আমি কালারটা দেখাই তৈরি করা। দেখো পৃথিবীতে যত কালার আছে, সব কালার কি কি দিয়ে তৈরি হয়, 3টে কালার দিয়ে তৈরি হয়। হ্যাঁ, ওই কি প্রাইমারি কালার, ওই লাল না মনে গেছে, RGB, রেড, রেড, গ্রিন, ম্যাজেন্টা, গ্রিন আর ব্লু, রেড, গ্রিন আর ব্লু, এই 3টে কালার দিয়ে পৃথিবীর সমস্ত কালার তৈরি হয়, কিন্তু পার্সেন্টেজের ভাগ অনুযায়ী। তুমি যেমন পার্সেন্টেজ দেবে তেমন, তুমি দেখবে কালার দোকানে গিয়েছো, 3টে ড্রাম বসানো আছে, কম্পিউটার থেকে কালার কোড দিয়ে দিল, তুমি পছন্দ করে নিলে, এন্টার মারলো, কালারের পার্সেন্টেজ অনুযায়ী আসলো, একটা কালার তৈরি হয়ে গেল, তোমার আকাঙ্ক্ষিত কালার তৈরি হয়ে গেল। যেমন আমাদের মেটেরিয়াল যেগুলো আসে, এগুলো না ওই RGB মোডে থাকে, বা সেটা রেকটিফাই করাতে হয় আর কি, মানে RGB মোড, আচ্ছা 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 আচ্ছা, ওটা কি মেটেরিয়াল গুলো, মানে এই বিজ্ঞাপন বা আপনার যা ছবি এরা পাঠায়, আচ্ছা 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 আচ্ছা, রিপোর্টাররা ছবি পাঠায়, ওরা তো মানে র অবস্থায় পাঠায়, হ্যাঁ হ্যাঁ, ওগুলোকে জাস্ট কপি মানে ছেপে দিলে পেপার আটকে যাবে, মানে ছাপানো যাবে না আর কি। আচ্ছা আচ্ছা, ওকে একটা মানে RGB মোডটাকে বাদ দিয়ে তারপর ছাপাতে হয়, হ্যাঁ প্রিন্টেবল ফরম্যাটে নিয়ে এসে তারপরে প্রেসে পাঠানো হয়, তারপর প্রেসে পাঠানো হয়। আচ্ছা, তো এখানে দেখবে যারা ছবি আঁকে, মনে কর তাদের কাছে একটা কালারের দরকার, কিন্তু কালার নেই, তাদের কাছে 3টে কালার আছে, তারা দেখবে একটু রং ফং এদিক ওদিক করে একটা কালার তৈরি করে নিল, বানিয়ে নিল। তো এই রকম কালার পৃথিবীতে যতই কালার থাকুক, যা আছে সবই হচ্ছে RGB দিয়ে তৈরি হয়। এটা হচ্ছে রেড, গ্রিন আর ব্লু। আমি এখানে একটা নোটপ্যাড ওপেন করে নিই একটু বোঝানোর জন্য। নোটপ্যাড, আচ্ছা নোটপ্যাড কেন, নোটপ্যাড প্লাস প্লাসই তো আছে। আর এখানে আমাদের এইগুলো তো আর এখন আপাতত লাগছে না, এগুলো কেটে দিচ্ছি আমি। হ্যাঁ কেটে দিলাম। এখানে আমি ফাইলে এসে নিউ একটা নিলাম। আচ্ছা এই জায়গায় আমি আর বড় হাতের RGB লিখলাম, হ্যাঁ RGB। প্রথমের ভ্যালুটা কি, রেড, তারপরে গ্রিন, তারপর আমাদের ব্লু, BLUE, ব্লু। তো এখানে ভ্যালু কত দূর, 255 পর্যন্ত থাকে, ঠিক আছে, 250 বা 55, ঠিক আছে। তো এটা একটু ইন্টারনেটে সার্চ করে নেবে।
এখানে আমি মনে করলাম রেড দিলাম 250 মানে সর্বোচ্চ, গ্রিন দিলাম 0 আর ব্লু দিলাম 0, তাহলে কি কালার তৈরি হবে আমার? রেডি তৈরি হবে। দেখে নিই একটু আমি যেটা বললাম সেটা সত্যিই কি? তাহলে এই যে হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে কালার প্রপার্টি আছে এরপরে যে ভ্যালু দিয়েছিলাম সে ভ্যালুটা কেটে দেব। তাহলে আমরা কি প্রথমে শিখলাম যে নামও দিয়ে দিতে পারি যদি আমি নাম জেনে থাকি, ঠিক আছে? হ্যাঁ, আর সঠিক নাম জানতে হবে যেটা ব্রাউজার যাতে চিনতে পারে, কারণ ব্রাউজার না চিনলে তো শো করবে না, না? ঠিক আছে। আচ্ছা, এখানে কি লিখবো? আর ছোট হাতে লিখবো আর জি বি, ঠিক আছে? আর জি বি ই আর জি বি, হ্যাঁ। এরপরে প্যারেনথেসিস বা এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট বলে থাকি, কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে এটা প্যারেনথেসিস বলি আমরা। প্যারেনথেসিস দিলাম, এরপরে রেড কত 250 কমা গ্রিন 0 আর ব্লু 0, তাই তো? পরেরটা কোলন এই কমা দেওয়ার দরকার নেই। সেভ ব্রাউজার ওপেন, এটা গ্রিন পূর্বেরটা আছে, এখন রিফ্রেশ করলে দেখো রেড হয়েছে। এবারে এখানে যদি আমি রেডের ভ্যালু প্রথমটা তো এটাকে 0 করে দিয়ে গ্রিনের ভ্যালু যদি আমি 250 করি তাহলে কি হবে? গ্রিন আমার হবে, গ্রিন হবে, তাই না? আচ্ছা, গ্রিনের ভ্যালু 255, এই 250 না দিয়ে আমি 100 দিলাম, কিন্তু আর এই রেড 0 আর ব্লু 0 আছে, তাহলে কি আমার হালকা হতে থাকবে? এই সরি, হালকা নয়, ডিপ হবে। কমিয়ে দিলে ডিপ হবে, কমিয়ে দিলে ডিপ হবে। আমি যদি কালো চাই, ঠিক আছে, আমি যদি কালো চাই তাহলে সবগুলোকে 0 করে দেব, সবগুলোকে রেড গ্রিন ব্লু 0 করে দিলাম। কারণ আমি পূর্বেই বললাম রেড গ্রিন আর ব্লু তিনটে কালার মিলে কি হয়? সাদা কালার তৈরি হয়। তুমি 100% রেড দাও, 100% তুমি গ্রিন দাও আর 100% ব্লু দাও, মানে পুরো সেম, তাহলে কি হবে? সাদা কালার তৈরি হবে, ঠিক আছে? আমাদের যে ওই যে সূর্যের আলোক রশ্মি যেটা, হ্যাঁ, ওর মধ্যে তো সকল কালার বিদ্যমান, তাই না? তবেই তো এটা সাদা দেখায়। সাদা বলতে ওই সাদার মতো, ঠিক আছে? হ্যাঁ, তবে তো সাদার মতো দেখায়, চোখ জ্বলছে, হ্যাঁ। তো তো এখানে আমি যদি ধরো মনে করো সমস্ত কালার গুলো, মানে তিনটে তো কালার, তিনটেই হচ্ছে 250 করে দিচ্ছি, 250 করে একই সমান পরিমাণে দিচ্ছি, 250 করে দিলাম, সেভ করলাম। আর এখানে আমি এসে রিফ্রেশ করলাম, দেখো কি হয়েছে, এসেছে। বোঝাই যাচ্ছে না, কারণ তিনটে কালার মিলেই তো আমাদের সাদা কালারটা তৈরি হয়। এখানে আমি করাচ্ছি বলে তো লেখাটা বোঝা যাচ্ছে, নাহলে সাদা কালার তৈরি হয়েছে। তাহলে যদি সবার যদি 0 লিখি তাহলে কালো তৈরি হবে। আর যদি আমি একটু ডিপ কালো চাই, ডিপ লাল চাই, ডিপ লাল, তাহলে লালের ভ্যালুটা কমিয়ে দেব, তাই না? আমি এখানে লালের ভ্যালু 120 করলাম আর এইগুলো সব 0 করে দিলাম, তাহলে কি আমার একটু কালচে লাল হবে, কালচে লাল, কালচে লাল আসলো। আরো ভ্যালু যত কমাবো লাল হতে থাকবে। এবার সংমিশ্রণও তৈরি করতে পারি, ঠিক আছে? মনে করলাম লাল দিলাম 120 আর এর মধ্যে আমি গ্রিন দিলাম 90 আর ব্লু দিলাম 30, তাহলে কি কালার তৈরি হবে আমি জানি না, যারা কালার ইঞ্জিনিয়ারিং পড়ছে তারা বলতে পারবে, বাট আমি তৈরি করলাম, কিন্তু একটা কালার তৈরি হবে, ঠিক আছে? দেখো কালার তৈরি হয়েছে, কিন্তু কালার যারা ইঞ্জিনিয়ারিং, কালারেরও তো একটা ইঞ্জিনিয়ারিং পড়া হয়, হ্যাঁ, তো পৃথিবীতে কালারটাই তো সব, মানুষ আকর্ষণ কিসে করে? কালারের উপরে করে, তো কালার বিশাল বড় একটা চ্যাপ্টার। আর স্যার এই কালারের মানে ভ্যালু খুব বেশি, মানে যারা ধরুন ওই দামি গাড়ি টাড়ি কিনছে বা মানে ওই কালারের তো সেখানে কালারের আলাদা লোক থাকে, অবশ্যই কোটি কোটি টাকা প্যাকেজে দিয়ে রেখে দিয়েছে কালারের জন্য।
তারা এসবগুলো খুব ভালো রিসার্চ করতে পারে। করছে, তারা রিসার্চ করছে, বাট আমরা তো একটা ওই লেভেলে নয়। তো আমরা জাস্ট একটা হ্যাঁ, বসিয়ে দিয়ে একটা কালার বানিয়ে নিলাম, এই জাস্ট। কিন্তু হ্যাঁ, এইরকম ভাবে তো কালার বানালে হবে না, একটা সুন্দর কালার আমাদের প্রয়োজন, সেগুলো আমরা দেখবো। হ্যাঁ, তো কালার কিভাবে বানানো হয় সেটা আমি দেখালাম, ঠিক আছে। আচ্ছা, এর এটা হলো 8 GB। হ্যাঁ, এটা কি 8 GB, 8 GB রেড গ্রিন ব্লু দিয়ে। এই যে 8 GB, এরপর একটা এ, যারা ওই ইয়েতে কাজ করে না, ওই ধরুন ওই বার্জার পেন্টস, তারপরে ওই হ্যাঁ 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 এশিয়ান হ্যাঁ, পেন্টস, হুম, তার এখানে কালার তো খুব ভালো ওদের ওদের valuable কালারের উপরই তো কাজ, আর ওদের এক একটা ইঞ্জিনিয়ারের কোটির ওপর প্যাকেজ। কালার প্রতিনিয়ত কালার নিয়েই তো ওদের কাজ। ওদের কাজ করতেছে, আর একটু কালার গন্ডগোল হলে ওদের মানে ভালো কৈফিয়ত দিতে হবে, এরকম হ্যাঁ ব্যাপার হ্যাঁ স্যাপার। হ্যাঁ, তো তো এখানে আমরা আলফা, আলফা এ, এ, ঠিক আছে, এটা বড় এ, আলফা, ঠিক আছে। এটা আমরা এই এটার দ্বারা না আমরা কি করতে পারি, অপাসিটি কি কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। অপাসিটি, মনে করো আমার রেড লাগবে, কিন্তু রেডটা নয়, একটু হালকা রেড লাগবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কমা দিয়ে আর একটা ভ্যালু লিখে দেব 0.5। এখানে তুমি 1 পর্যন্ত লিখতে পারো কিন্তু, হ্যাঁ 1 পর্যন্ত। তো আমি 0.5 করলাম, মানে কি 1-এর হাফ। দেখো এখানে আমি একটা কোথায় গেল, কোথায়, ও এখানেই আছি। এখানে এখানে 8 GB, 8 GB পর এ দেব, হ্যাঁ, অপাসিটির জন্য এটা ছোট হাতে দেবো, এ দিলাম। আর এখানে আমি রেডের ভ্যালুটা ফুল করে দিলাম, আর এর ভ্যালুটা আমি 0 করে দিলাম, আর এর ভ্যালুটা 0 করে দিলাম। এরপর আমি কমা দিয়ে এরপর এ আলফা মানে অপাসিটি দেবো, হ্যাঁ, অপাসিটি 0.5 করে দিলাম। আমরা এটা দেখেছি কি পুরো রেড কালার হবে, যেহেতু অপাসিটি দিয়েছি, তাহলে কি হবে, হালকা কালার হবে। দেখো রেডেরই হালকা হালকা, এই দেখো হালকা হয়েছে, অপাসিটি কমিয়েছি না, যেটা পুরো গাঢ় কালার হওয়ার কথা কিন্তু, পুরো গাঢ় কালার, সেটা অপাসিটি। এই অপাসিটি গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যখন আমরা শ্যাডো দেব, বক্স শ্যাডো বা কোনো জায়গায় শ্যাডো দেব, জিনিসটা 3D আকারে আমাদের ওয়েবসাইটে দেখাবে, তখন কিন্তু এই অপাসিটির ভূমিকা আছে, ঠিক আছে। কারণ আমরা জানি কি শ্যাডো একটু হালকা হয় না, তো সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। যেমন ধরো এখানে এখানে যে পি ট্যাগ আছে, পি ট্যাগ, এই জায়গায় পি ট্যাগে আমি সেমিকোলনের পরে কালার দিলাম, কালার ধরো RGB এ দিলাম। এরপরে আমি কালার ধরো 0 দিলাম, রেড 0 দিলাম, গ্রিন 0 দিলাম, ব্লু 0 দিলাম। তাহলে আমার কি কালার তৈরি হবে, ব্ল্যাক তৈরি হবে। হ্যাঁ, এবার ব্ল্যাক তো গাঢ় ব্ল্যাক হয়ে যাবে, আমি গাঢ় নয়, একটু হালকা চাই, 0.5 করে দিলাম। তাহলে দেখো আমার সুন্দর একটা কালার আশা করছি আমি পাবো। দেখো একটা সুন্দর কালার পাচ্ছি টেক্সটটাকে, ঠিক আছে। এইরকমই দেখবে ওয়েবসাইটে লেখা থাকে, ঠিক আছে। এবার আমি আরো হালকা চাইলে আরো পয়েন্টটাকে কমাতে পারি, আর বেশি চাইলে একটু পয়েন্টটাকে বাড়াতে পারি, ঠিক আছে। হ্যাঁ, তো সেই রকম আমরা করতে পারি। তাহলে কালারটা তৈরি বোঝা গিয়েছে, RGB এ রেড গ্রিন ব্লু, তার ভ্যালু দিয়ে আমরা কালারটাকে তৈরি করতে পারি। এছাড়া দেখো এই কালার আমরা কত তৈরি করব, ঠিক আছে, সম্ভব নয় তো, আমরা তো কালার ইঞ্জিনিয়ার নয় যে কালার তৈরি করে করে কাজ করব। আমরা ইঞ্জিনিয়ারদের কালার কোড ব্যবহার করব। দেখো কালার কোড এবার কোথায় পাবো, ইন্টারনেটে চলে আসবে, ইন্টারনেটে এসে লিখবে কালার, PICKER, পিকার, অসংখ্য ওয়েবসাইট পেয়ে যাবে। দেখো আছে অসংখ্য ওয়েবসাইট। এখানে এখানে কালার তুমি এইভাবে এইভাবে যেটা তোমার প্রয়োজন হবে, মনে করো এই কালারটা আমার পছন্দ হয়েছে, এবার কালারটা একটু হালকা করব, হালকা, বা এটাকে একটু এইভাবে মুভ করিয়ে দেখবো, এখানে দেখতে পাবে তোমার যেমন কালার তুমি চাও। মনে করো আমি এই কালারটা চাই, তাহলে এই কালারটার কোড কি আছে দেখো, 8 GB যদি দেখো তাহলে এইটা, হ্যাঁ, আমি এইটাকে যদি লিখি রেড 222 আর 111 গ্রিন লিখি, আর 237 যদি আমি কি লিখি, ব্লু লিখি, তাহলে আমার কিন্তু এই কালারটা চলে আসবে। দেখো ও চেঞ্জ হয়ে গিয়েছে, চেঞ্জ। এটাকে কপি করলাম, কপি করে আমি এই জায়গায় কোথায় আমার লেখা, হ্যাঁ
এই জায়গায় আমার কালার যে প্রপার্টি আছে, এই যে আরজিবি আছে, আরজিবির মধ্যে এটাকে কেটে দিলাম। আচ্ছা এ আছে, এটাকে তুলে দেবো কারণ এখানে এ নেই, অপাসিটি নেই, শুধু আরজিবি। হ্যাঁ, তিনটে ভ্যালু আছে না? আশা করছি আসবে না, আসবে না। এ দিয়ে দিলাম, এ লিখলাম। এবারে দেখো রিফ্রেশ, মানে ব্রাউজারে এসে রিফ্রেশ করলাম, দেখো অপাসিটি চেঞ্জ হয়নি, কারণ অপাসিটির ভ্যালু দেওয়া হয়নি না, ঠিক আছে? তো দেখো ওই কালারটা এসেছে, ঠিক আছে? তুমি তাহলে এটাকে নিতে পারো, আর চাইলে তুমি এই কালার কোড ব্যবহার করতে পারো, ঠিক আছে? এই কোড দেখো, হ্যাচ ডিই 6FED কি আছে জানি না, এটাকে কপি করব, আমরা এই কোডই ব্যবহার করব। হ্যাঁ, এই কোড, এই কোড, এখানে আর আরজিবি লেখার দরকার নেই, এটাকে সমস্তটাকে কেটে দিলাম, কেটে দিয়ে কালারের জায়গায় আমি বসিয়ে দিলাম, ঠিক আছে? কোডটা বসিয়ে দিলাম, সেভ করলাম, সেভ, আর রিফ্রেশ করলাম, দেখো একই জিনিস আসছে, একই জিনিস আসছে, ঠিক আছে? তো এখানে আমাকে আরজিবি নিতে হলো না, একটা সংক্ষিপ্ত কালার কোড। এখানে মনে রাখবে যে কালার কোডের পূর্বে যেন হ্যাচ চিহ্ন থাকে যেন, হ্যাঁ, হ্যাচ চিহ্নটা না দিলে কালার কোড তোমার কাজ করবে না, এটা নিয়ম। এবার মনে করো আমি দেখো কালার চেঞ্জ করছি, তাহলে এবার কালার কোডের চেঞ্জ হয়েছে, দেখো এটা, এটাকে বলা হয় হেক্সা কালার কোড। হ্যাঁ, হেক্সা কালার কোড। হ্যাঁ, এবার এটাকে যদি দাও এটা হবে, তুমি তোমার মতো তাহলে এবার কালার তৈরি করতে পারবে তো। দেখো এই কালার, এই কালার তৈরি হচ্ছে, ব্ল্যাক। দেখো এখানে যখন ব্ল্যাকের দিকে আসলাম কি হলো, এখানে 8 হয়ে গেছে, হ্যাঁ, কারণ কালো তো, ঠিক আছে? আমি যদি মনে করি এই দিকে আসবো, ধরো গ্রিন করবো, গ্রিন গ্রিন গ্রিন, একদম গ্রিন, একদম গ্রিনে চলে গেলাম, তাহলে দেখো রেড কি হলো, 12 হলো, আর গ্রিনের ভ্যালুটা বেড়ে গেল, আর এর ভ্যালুটা একটু কম আছে, ঠিক আছে? এবারে আরো আছে SMKY আছে, ঠিক আছে? SMKY আমরা ব্যবহার করি না আমরা, কারণ এটা হচ্ছে প্রিন্টারে সম্ভবত কাজে লাগে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তো এইগুলো প্রিন্টারের জন্য, তো আমাদের ওয়েবসাইটের জন্য আরজিবি, ঠিক আছে? HSL ও ব্যবহার করতে পারো, HSL A আছে, তো এইগুলো আমরা ব্যবহার করি না, আমরা ওই আরজিবি ব্যবহার করি, আর আরজিবিও অনেক সময় করি না, আমরা শুধু কালার কোডটা ব্যবহার করি, ঠিক আছে? ইন্টারনেট থেকে কালার কোড নিয়ে আমরা আমাদের আকাঙ্ক্ষিত জায়গায় পেস্ট করে দিই, ঠিক আছে? ঠিক আছে, এবারে নেক্সট কি আছে, কালার হয়ে গেল, টেক্সট অ্যালাইনও আমরা দেখে নিয়েছি, তাই না? টেক্সট ডেকোরেশন, দেখো আমরা আন্ডারলাইন শিখেছি না, ইউট্যাগ, ইউট্যাগ কোথায় আছে, এই লেখাটার উপরই দিলাম, এই লেখাটা, বা আমাদের কি আছে এখানে হেডিং আছে, হোয়াট ইজ কম্পিউটার, এই জায়গায় আমি ইউট্যাগ বসিয়ে দিলাম, ইউ ট্যাগ, আর এখানে ইউট্যাগ শেষ করলাম, ইউট্যাগ শেষ করলাম, তাহলে আমরা আন্ডারলাইন পাবো। রিফ্রেশ করলাম, দেখো আন্ডারলাইন পেয়েছি, কালার অনুযায়ী পেয়েছি, যে কালার আছে। তো এখানে আন্ডারলাইন পেয়েছি, কিন্তু আমি যদি উপরে ওভার আন্ডারলাইন করতে চাই সেক্ষেত্রে কিন্তু সম্ভব নয়, মানে উপরটাতে উপরে, হ্যাঁ, সম্ভব নয়। তো কিন্তু সিএসএস একটা প্রপার্টি দিচ্ছে যার নাম টেক্সট ডেকোরেশন, বলছে এই টেক্সট ডেকোরেশন দিয়ে তুমি আন্ডারলাইন করতে পারবে, ওভারলাইন করতে পারবে, লাইন থ্রো করতে পারবে। লাইন থ্রো জানো তো, যে ওই যে কেটে দেয়া, ডেল ট্যাগ না, ডেল ট্যাগ, তারপর এস ট্যাগ ছিল, ঠিক আছে? হ্যাঁ, লাইন থ্রো, তো সেটা করতে পারো। এটা এখন কাজ করে না, ব্লিঙ্ক এটা কাজ করে না, এটা বেকার। আর আন্ডারলাইন এবং ওভারলাইন তুমি দুটোকে একসঙ্গে ব্যবহার করতে পারো, খুব সুন্দর না? কিন্তু ইউট্যাগ দিয়ে আমরা শুধুমাত্র আন্ডারলাইন করতে পারছি, আর কিছু করতে পারছি না, ঠিক আছে? দেখো এখানে আমি দেখাবো, এখানে টেক্সট ডেকোরেশন দেবো, আন্ডারলাইন ওভারলাইন এগুলোকে দেখি একটু। এখানে যে ভ্যালুগুলো আছে আমি সমস্ত কিছু ডিলিট করে দিলাম স্টাইলের মধ্যে, কারণ লেখা বেড়ে বেড়ে আমাদের বাইরে চলে যাচ্ছে, তাই আমি এগুলো কেটে দিলাম। একসঙ্গে আমরা একাধিক প্রপার্টি লিখতে পারি, কোনো সমস্যা নেই, সেমিকোলন দিয়ে লিখবে, ঠিক আছে?
হ্যাঁ, এখন সেভ করে আমি একটু এটা দেখে নেব কি হ্যাঁ আন্ডারলাইন আছে, কারণ সম্ভবত ইউ ট্যাগ আছে বলে আন্ডারলাইনটা আছে। ইউ ট্যাগ, হ্যাঁ ইউ ট্যাগটা আছে, ইউ ট্যাগটা কেটে দিলাম। এখানে স্টাইলের মধ্যে কি লিখবো, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন হ্যাঁ হ্যাঁ স্টাইলের মধ্যে যা যা দেখাচ্ছি সব স্টাইলের মধ্যে, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। তো এখানে আমরা যদি এখন রিফ্রেশ করি কোনো এফেক্ট দেখতে পাবো না, সেই ইউ ট্যাগের মতনই কাজ করছে। আচ্ছা, এখানে আমি যদি লাইন থ্রো করতে চাই তাহলে এখানে লিখবো লাইন থ্রো, LINE লাইন থ্রো। তাহলে কি হবে, ওই ডেল ট্যাগ আর এস ট্যাগ তার মতো কাজ হবে। দেখো কাজ হলো মাঝখান দিকে, তাহলে আমাকে ডেল ট্যাগ লিখতে হলো না কিন্তু। আচ্ছা, এরপরে নেক্সট আমাদের আছে ওভারলাইন। ওভারলাইন মানে কি, উপর থেকে হবে, কিন্তু সেটা আর HTML এ কোনো ট্যাগ ছিল না বা নেই। যদি ওভারলাইন চাই আমি, ওভারলাইন ভ্যালু নিলাম, এরপর এখানে এসে রিফ্রেশ করলাম, দেখো উপরে এসেছে আন্ডারলাইন বা ওভারলাইন। স্যার ওইটা কি বলা যায় যে আপনি ওই কোডের এখন দেখেন স্যার, ওই টেক্সট ডেকোরেশন যেটা বলছেন ওটা হচ্ছে প্রপার্টি আর ওভারলাইন ভ্যালু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভ্যালু আর এটা হচ্ছে প্রপার্টি, এটা প্রপার্টি। হ্যাঁ, দেখো প্রপার্টি চেঞ্জ হয় না, ভ্যালু চেঞ্জ হয়, জায়গা চেঞ্জ হয় না, জায়গার মালিক চেঞ্জ হয়, তাই না? জায়গাটা তো প্রপার্টি, মালিক কি প্রপার্টি? মালিক চেঞ্জ হয়ে যায়, মালিক কিন্তু চেঞ্জ, ভ্যালু চেঞ্জ। এখানে ভ্যালু অনেক আসছে, ঠিক আছে, কিন্তু প্রপার্টি দেখো একদম স্থির আছে। একটা জমি জায়গা সে এক জায়গায় স্থির বসে রয়েছে, ব্যক্তি আসছে যাচ্ছে, ক্রয় হচ্ছে। হ্যাঁ, সিংহাসনটা ঠিক আছে, রাজা চেঞ্জ হচ্ছে, এই হচ্ছে বিষয়। তো এখানে এটা কাজ করে না, এটা কাজ করে না, এটা তবু আমি রাখলাম, এখানে স্ট্রাইক থ্রু করে দিই, কাটা, ঠিক আছে। আর আন্ডারলাইন ওভারলাইন আমি একসঙ্গে লিখতে পারি। এটাকে আমি কপি করলাম, কপি করে এখানে জাস্ট ওভারলাইন যেখানে আছে এখানে পেস্ট করে দেবো, আন্ডারলাইন আর ওভারলাইন, কিন্তু এর মাঝখানে একটু স্পেস রাখবে। এখানে আবার যে ফাঁকা আছে বলে দুটো লাইন একটা হাইপেন দেবে সেরকম কিছু করবে না। প্রপার্টিতে হয়, প্রপার্টি যেমন টেক্সট হাইপেন ডেকোরেশন, কিন্তু ভ্যালুতে এরকম হয় না। এখানে তাহলে আন্ডারলাইনও হবে আর উপরেও ওভারলাইনও হবে, ঠিক আছে। এই ছিল আমাদের টেক্সট ডেকোরেশনের কাজ। এরপর টেক্সট ট্রান্সফর্ম, যেটা আমি বললাম, এখানে বললাম না যে কোন কাজটা যেন, কোনটা বলে, হ্যাঁ টেক্সট ফন্ট ভ্যারিয়েন্ট, যে স্মল ক্যাপস করার জন্য, এটা তেমন একটা প্রয়োজন হয় না। আমাদের মার্কেটে এসে গিয়েছে টেক্সট ট্রান্সফর্ম, এর মাধ্যমে আমরা ক্যাপিটালাইজ করতে পারি, আপার কেস করতে পারি আর লোয়ার কেস করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটা দেখার পূর্বে আমি এই নানটাকে একটু দেখাই, টেক্সট ডেকোরেশনে একবার ফিরে যাই। আজ অ্যাসাইনমেন্ট হবে তো, ঠিক আছে। আচ্ছা, আমি একটু অনলাইন ক্লাস করাচ্ছি, তোমাকে একটু পরে ফোন করি, আর 10 মিনিট পর ক্লাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইগুলো আমরা ভ্যালুগুলো দেখলাম। এখানে নান বলে একটা শব্দ আছে, দেখবে যে সমস্ত জায়গায় ধরো মনে করো আন্ডারলাইন আছে, সেই আন্ডারলাইনকে আমরা তুলতে চাই, তাহলে সেখানে কি করব আমরা, সেখানে টেক্সট ডেকোরেশন নান করে দেবো, মানে কিছু রাখবো না, হ্যাঁ আন্ডারলাইনটা রাখবো না, কিন্তু ডিফল্ট সে আন্ডারলাইন দিচ্ছে। এমন কোনো ট্যাগ আছে তোমার জানা যেখানে ডিফল্ট আন্ডারলাইন দেয়? করেছো পূর্বের ক্লাসেই করেছো। অ্যাঙ্কার ট্যাগ, অ্যাঙ্কার ট্যাগ আমরা যদি চাই, আমাদের ইন্ডেক্স ফাইল, এটা কোথায় আছে, এটা ব্যাক করলাম কম্পিউটার, এই দেখো এখানে নেই, হ্যাঁ এটা অ্যাঙ্কার ট্যাগ নিয়েছি তো। এখানে দেখো ডিফল্ট, দেখো আমাদের আন্ডারলাইন আছে, কিন্তু ভালো লাগছে না, ঠিক আছে, ভালো লাগছে না। আমি চাইছি তুলতে, কখন আন্ডারলাইন দেখাবে, যখন কেউ মাউস হভার করবে এর উপরে নিয়ে আসবে তখন আন্ডারলাইন দেখাক, সেটা পরের বিষয়, সেটা আমরা দেখবো।
কয়েকদিন পরে দেখবো, হবার বলে একটা প্রপার্টি আছে তার মাধ্যমে। এই যেমন ডাউনলোড ইমেজ, দেখো এই জায়গায় আন্ডারলাইন আছে না, এই আন্ডারলাইন গুলো তুলবো কিভাবে, তার জন্য আমরা টেক্সট ডেকোরেশন নান করে দেবো, কারণ এটা ডিফল্ট অ্যাঙ্কার ট্যাগে আন্ডারলাইন থাকে, এর বৈশিষ্ট্য এটা। হ্যাঁ, এই যে কম্পিউটার এইচটিএমএল আছে, এই ফাইলটাই যাব আমি। এই ফাইলটা কোথায় আছে, এখানেই আছে কম্পিউটার এইচটিএমএল। এই নোটপ্যাডই ওপেন করে নিলাম। আন্ডারলাইন অ্যাঙ্কার ট্যাগ কোথায় ব্যবহার করেছি একটু খুঁজে দেবো। এই যে অ্যাঙ্কার ট্যাগ না, এই যে অ্যাঙ্কার ট্যাগ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তার মধ্যে অ্যাঙ্কার ট্যাগ আছে। এই জায়গায় আমি কি করব, কি লিখবো, স্টাইল, স্টাইল ইকুয়াল টু ডবল কোট, কি লিখবো, টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন কি করব, নান। তাহলে এটা আসবে না, ডিফল্ট আন্ডারলাইনটা থাকবে না। দেখো আছে তো, রিফ্রেশ করছি, দেখো আর আন্ডারলাইন আছে, এবার সুন্দর দেখাচ্ছে। তো এই সমস্ত জায়গায় কিন্তু আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা চলে যাব আমাদের টেক্সট ট্রান্সফর্মে চলে যাব। আচ্ছা, মনে করো আমরা কম্পিউটার.html ফাইলে আছি। আচ্ছা, এটা কি করি, মনে করো এই যে হোয়াট ইজ কম্পিউটার, বা এই যে আমাদের পুরো পি ট্যাগটা, প্যারাগ্রাফ ট্যাগটা ছোট হাতের লেখা আছে না, মানে স্মল ক্যাপসে, এর প্রথমটা বড় আছে, তারপর সব স্মল ক্যাপসে রয়েছে। আমি চাই যে পুরো প্যারাগ্রাফটা ক্যাপিটালাইজ হোক, ক্যাপিটালে দেখা, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু লিখে ফেলেছি স্মলে, বা লেখা আছে স্মলে, বা ডাটাবেস থেকে যে ডাটা আসবে সেটা স্মলে আসবে, ঠিক আছে, কিন্তু এখানেই আমরা চেঞ্জ করে দিতে পারি। তাহলে পি ট্যাগের মধ্যে স্টাইল ইকুয়াল টু ডবল কোট, এই জায়গায় কি লিখবো, টেক্সট ট্রান্সফর্ম, TRANS ট্রান্সফর্ম, কি লিখবো, আপার কেস, তাই তো, আপার কেস। সেভ করলাম, এই জায়গাতেই আছি আমি, তাই তো, এই ফাইল চেঞ্জ করেছি এখন। হ্যাঁ, রিফ্রেশ করলাম, দেখো হলো, কোনো সমস্যা, ওটা কি লিখলাম, টেক্সট হাইফেন ট্রান্সফর্ম কোলন, কারণ এটা তো প্রপার্টি, আর ভ্যালু কি আছে, আপার কেস। এটা ছোট আছে, সব বড় হয়ে গিয়েছে। আর এখানে যদি মনে করো সব বড় থাকতো, তাহলে আমি কি করতাম, লোয়ার কেস করতাম। এখানে ভ্যালু আছে দেখো, লোয়ার কেস। হ্যাঁ, আর ক্যাপিটালাইজ মানে হচ্ছে তোমার প্রথম শব্দটা ক্যাপিটাল হবে, এই প্রথম ক্যারেক্টারটা, ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, সেটা মনে করো সবই স্মল আছে, ভালো লাগছে না, তাহলে ফুল স্টপের প্রথমে যেগুলো আছে সেগুলো তো, সেন্টেন্স শুরুর তো প্রথমগুলো ক্যাপিটালাইজ করা দরকার না, সেক্ষেত্রে করতে পারো। আর এমন কোনো শব্দ বা টেক্সট তোমার হয়তো ডাটাবেস থেকে এসেছে, তুমি ক্যাপিটাল করা আছে, ঠিক আছে, বা কোনো এফেক্ট আছে, সেটা তুমি চাও না, তাহলে নান করে দেবে, ঠিক আছে, নান করে দিতে পারো। আর টেক্সট শ্যাডো একটা অপশন আছে, ঠিক আছে, এটা আমি বলছি। আর এখানে আমি লেটার স্পেসিং একটা আছে, এটা একটু বলে দিচ্ছি। লেটার স্পেসিং মানে এই যে লেটার আছে না, লেটারের তুমি স্পেস দূরত্ব নির্ধারণ করতে পারো, কমা, এই সেমিকোলন, LEATER, না লেটার বানানো ভুল লিখলাম, এখান থেকে কপি করে নিই, কপি, লেটার LETTER, লেটার স্পেসিং, লেটার স্পেসিং, ঠিক আছে। এখানে তুমি পিক্সেলে দিতে পারো, 1 EMও দিতে পারো, আর আরেকটা বলেছিলাম কি, র্যাম আর EMও দিতে পারো, ঠিক আছে। আর আরেকটা ভ্যালু কি আছে, নরমাল আছে যদি না চাও, ঠিক আছে। আমি এই জায়গায় পেস্ট করলাম, আর এখানে একটা ডট পড়ে গিয়েছে, কেটে দিলাম। লেটার স্পেসিং কোলন দিলাম, এটা প্রপার্টি লিখলাম। এবার ভ্যালু লিখবো, মনে করো 5, আচ্ছা 50 লিখলাম, 50 পিক্সেল। লেটার, একটা লেটার আর একটা লেটারের থেকে দূরে চলে যাবে, ঠিক আছে, একটা লেটার আর একটা লেটার থেকে এখানে 5 করে দিলাম, 5 করলাম, ঠিক আছে। একটা লেটার আর একটা লেটার থেকে কতটা গ্যাপ থাকবে, যদি কখনো প্রয়োজন হয়, ঠিক আছে,
তো সেটা করতে পারো। এটা হচ্ছে লেটার স্পেসিং। আর আরেকটা আছে আমাদের ওয়ার্ড স্পেসিং আছে। একটা ওয়ার্ডকে আরেকটা ওয়ার্ড থেকে কতটা দূরত্ব রাখবো। হ্যাঁ, এই একই জিনিস। সেটাও তুমি পিক্সেলে দিতে পারো। হ্যাঁ, আর এতে দিতে পারো একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে হ্যাঁ, একটা ওয়ার্ড থেকে আরেকটা। আমি এখানে লেটার, এই যে লেটার আছে, লেটারটাকে কেটে কি করবো, ওয়ার্ড করবো, WORD, ওয়ার্ড স্পেসিং। এরপরে আমি রিফ্রেশ করলাম, দেখো 5 আছে, 5 একে 50 করে দিয়ে দেখি, তবে বুঝতে পারবো যে কাজ হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, এর মধ্যে কত দূরত্ব গ্যাপ আছে, 50 পিক্সেল। তো 50 পিক্সেলের কখনো প্রয়োজন হয় না, হলেও হতে পারে, কিন্তু একটা সাধারণ যদি গ্যাপের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা দিতে পারি। আর যদি গ্যাপের প্রয়োজন না হয় তাহলে 0 পিক্সেল করে দাও, তাহলে গ্যাপ থাকবে না, কোনো গ্যাপ থাকবে না। বাই ডিফল্ট 0 পিক্সেলই আছে না, মানে আমরা যে লিখি না, বাই ডিফল্ট 0 থাকে না। বাই ডিফল্ট যদি মনে করো অনেক গ্যাপ আছে তাহলে নরমাল করে দাও। ঠিক আছে, নরমাল। হ্যাঁ, বাই ডিফল্ট 0ই আছে, 0 নরমাল যা 0ই তাই। কিন্তু এরকম তো একটা ভালো লাগছে না, ভালো লাগছে কি, এটা 5 পিক্সেলের মতো একটু গ্যাপ দিলে হয়তো একটু সুন্দর দেখাবে। ঠিক আছে, এরপর আরো একটা অপশন আছে লাইন হাইট। কোথায় গেল, লাইন হাইট, এই লাইন হাইট। হ্যাঁ, লাইন মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব। এই যে ওয়ার্ডে আছে না, এই যে একটা লাইন আর এই লাইনের মধ্যে দূরত্ব আমরা এখান থেকে করতে পারি। ঠিক আছে, দেখো লাইন হাইট হচ্ছে এখানে, সেই লাইন হাইটটা করতে পারি। সেটাও আমরা লাইন হাইট লেন্থ পিক্সেলে দিতে পারি। ঠিক আছে, পার্সেন্টেজেও দিতে পারি। এখানে আমি আর একটা প্রপার্টি লিখছি, লাইন হাইট আমি দিলাম 50 পিক্সেল, 50 পিক্সেল দিলাম, রিফ্রেশ করলাম, দেখো একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কত, 50 পিক্সেল। যদি প্রয়োজন হয়, ঠিক আছে, তখন দেব। আর আমাদের প্রয়োজন হয়, অবশ্যই প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী দেব। যখন আমরা প্রজেক্ট করব তখন এই যে জিনিসগুলো আমরা শিখছি, তো এই জিনিসগুলো আমরা প্রজেক্টে কাজে লাগাবো। এখন জাস্ট শিখছি। হ্যাঁ, যেমন আমরা ছোটবেলায় অ ক খ ABCD এইগুলো শিখেছি না। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে কি সেন্টেন্স ওয়ার্ড তৈরি করলাম, সেন্টেন্স তৈরি করলাম। এখন আমরা কথা বলতে পারছি না কিছু ভেবে, মুখে আসছে বলে দিচ্ছি, কিন্তু আগে এগুলো মানে ঠিক এইগুলো শেখার পরে, ভালো করে প্র্যাকটিস করার পর, এইগুলোকে নিয়ে আমরা একটা প্রজেক্টে কাজ করব। ঠিক আছে, ওকে, তাহলে লাইন হাইটও আমরা দিতে পারি। আর আমি আজকে এত দূরই থাকুক, আমি নেক্সট দিন টেক্সট শ্যাডো, হোয়াইট স্পেস এইগুলো করিয়ে দেব। টেক্সট শ্যাডোর হচ্ছে আমরা 4টে ভ্যালু দিতে পারি। শ্যাডো মানে কি, ছায়া, ওই পেছনে এইচ শ্যাডো, হ্যাঁ, ভি শ্যাডো, হ্যাঁ, ব্লার বা রেডিয়াস, ব্লার কতটা হবে, আবছা কতটা হবে, কতটা ছড়াবে ছায়া। ঠিক আছে, কালার কি থাকবে, সেগুলো আমরা দেখব। আজকের যতগুলো জিনিস দেখালাম, কোনো সমস্যা আছে? না স্যার, একটু প্র্যাকটিস তাহলে হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। আর আমি নোটসটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপে নোটসটা দিয়ে দিচ্ছি, প্র্যাকটিসটা করে নাও। মাত্র আজ তো 3টে ক্লাস, আমরা আস্তে ধীরে সমস্ত কিছুই দেখব এবং লাইভ প্র্যাকটিক্যালও করব, এবং সেটা ইন্টারনেটে পাবলিশও করব, এবং জাভাস্ক্রিপ্ট দেখব, মঙ্গোডিবি দেখব, সমস্ত কিছুই দেখব। আর সমস্তগুলো নিয়েই আমরা প্রজেক্টও করব, যেগুলো ইন্টারভিউয়ে তোমার কাজে লাগবে। ঠিক আছে, প্রজেক্টগুলোই মেন না, ওগুলোই মেন। হ্যাঁ, ওগুলো তোমাকে প্রজেক্ট রেডি করতে হবে। তারপর মনে করো প্রজেক্ট তোমার কাছে যখন কোনো ক্লায়েন্ট আসবে, হ্যাঁ, তখন তো তুমি তাকে কি দেখাবে না যে তোমার কেমন ওয়েবসাইট লাগবে, বলো, আমি এই কাজগুলো করি, তাই না? ঠিক আছে, আর এখন তোমাদের ওইদিকে তো এর চাহিদা প্রচুর,